দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা বলো, আগের পড়াশোনায় কি অসুবিধা আছে বলো, মানে সলিউশনে যেটা পড়িয়েছিলাম সেটা কিছু অসুবিধা আছে কিনা বলো। স্যার, ধ্রুবনের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখাচিত্র একবার বলুন তো। চলো ডাউটস ক্লিয়ার করে প্রথম। তুমি যখন ছবিটা আঁকবে প্রথমে একটা বক্সের মতো করে নেবে। ধরো আমি এই দিকে আছে ধরে নাও পিওর এ, এই দিকে ধরে নাও আছে হচ্ছে পিওর বি। পিওর এ মানে এ এর মোল ফ্র্যাকশন হচ্ছে 1 আর বি এর মোল ফ্র্যাকশন 0, আর পিওর বি মানে এ এর মোল ফ্র্যাকশন 0, বি এর মোল ফ্র্যাকশন 1। ঠিক আছে? আচ্ছা এবারে এইখানে হচ্ছে তুমি মানে মোল ফ্র্যাকশনটাকে প্লট করছো, তাহলে এইখানে যে মোল ফ্র্যাকশনটাকে প্লট করছো দেখো সেখানে পরিষ্কার এক্স এটা ডান দিকে 0 বাঁ দিকে 1, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, আর এক্স বিটা দেখো বাঁ দিকে 0 ডান দিকে 1, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা এই পুরো ব্যাপারটাকে টেম্পারেচারটাকে তুমি ফিক্স করে দিয়েছো। আচ্ছা প্রথমে দেখো যে যদি আইডিয়াল সলিউশন হয়, ফর আইডিয়াল সলিউশন দুজনেই তো রাউলস ল ওবে করে। দুজনে যদি রাউলস ওবে করে তাহলে পি এটাকে লিখতে হবে কত, এক্স এ পি স্টার, আর পি বিটাকে লিখতে হবে কত, এক্স বি পি বি স্টার। তা দেখো তাহলে পিওর এ যদি আমি ধরে নিচ্ছি যে এ ইজ মোর ভোলাটাইল দ্যান বি, এ ইজ মোর ভোলাটাইল দ্যান বি, তা যদি হয় না অটোমেটিক্যালি পি এ স্টারটা গ্রেটার দ্যান পি বি স্টার হবে। তাহলে যখন পিওর এ তার ভেপার প্রেশার ধরে নাও এখানে পি এ স্টার, আর যখন পিওর বি তার মোল ফ্র্যাকশন ধরে নাও এটা এটা হচ্ছে তোমার পি বি স্টার। তা খেয়াল করে দেখো এই ছবিটা এইভাবে ভাবার চেষ্টা করো যে এক্স বি বাড়ার সাথে সাথে এই যে ইকুয়েশনটা পিবি তো এক্স বি পিবি স্টার, তাহলে পিবি ভার্সেস এক্স বি যদি প্লট করে একটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু দ্য অরিজিন, অরিজিন দিয়ে যাচ্ছে একটা স্ট্রেট লাইন হলো। এবারে বেড়ে বেড়ে যখন এক্স বিটা তোমার 1 হয়ে গেল তখন পিবিটা পিবি স্টার হয়ে গেল। তার মানে এই যে ছবিটা আমি আঁকলাম এই ছবিটা হচ্ছে পিবির ছবি, কোন ইকুয়েশন ওবে করে, যেখানে পিবিটা হচ্ছে এক্স বি ইন্টু পিবি স্টার, তার ছবিটা হচ্ছে এরকম। আচ্ছা এবারে তুমি এইটা খেয়াল করে দেখো যেহেতু পি এটা হচ্ছে এক্স ইন্টু পি স্টার, তুমি এটাকে লিখতে পারো 1 মাইনাস এক্স বি ইন্টু পি স্টার, তার মানে পি স্টার মাইনাস এক্স বি ইন্টু পি স্টার। দেখো বাঁ দিক থেকে ডান দিকে যদি এক্স বি বাড়ে তাহলে এটা একটা স্ট্রেট লাইন দিচ্ছে যার ইন্টারসেক্ট হচ্ছে পি স্টার আর স্লোপটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা এবারে যখন তোমার এক্স বিটা যা সিম্পলি 1 হয়ে গেল, এক্স বিটা 1 হয়ে গেল বা এক্স এটা 0 হয়ে গেল, তখন পি এটা কি হতে হবে, 0 হয়ে যেতে হবে। তখন কি হচ্ছে না এই যে লাইনটা তখন বাঁ দিক থেকে ডান দিকে যদি এক্স বি যাচ্ছে, এক্স বির সঙ্গে সঙ্গে যদি তুমি দেখো তাহলে এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে যেখানে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা পি এসটা আর স্লোপটা হচ্ছে মাইনাস পি এসটা। তাহলে এই এরকম দেখতে ছবি হয়ে গেল। এবং এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যখন পিওর এ অর্থাৎ এ এক্স এ ইকাল টু 1 এক্স বি ইকাল টু 0, তখন এই ইকুয়েশন বা এই ইকুয়েশন থেকে যাই বলো তখন পি এটা পি এ স্টার হয়ে গেল, আর যখন এক্স এ ইকাল টু 0 বা এক্স বি ইকাল টু 1 হয়ে গেল তাহলে তোমার 0 হয়ে গেল।
এটা। আচ্ছা, এবার আমার লাগবে টোটাল ভেপার প্রেশারটা। টোটাল ভেপার প্রেশার যখন ক্যালকুলেট করছি, পিটা সমান কত, পিএ প্লাস পিবি, অর্থাৎ এই দুটো যোগ করে দেওয়া। আচ্ছা, পিএটা হচ্ছে এক্স এ পিএ স্টার প্লাস পিবিটা হচ্ছে এক্স বি পিবি স্টার। এইটাকে লিখে ফেলেছি 1 মাইনাস এক্স বি পিএ স্টার প্লাস এক্স বি পিবি স্টার। তাহলে কত হলো দেখ, এখানে পিএ স্টার হলো মাইনাস পিএ স্টার মাইনাস পিবি স্টার ইন্টু এক্স বি হলো। তাহলে ইকুয়েশনটা দেখো এরকম দেখতে, পি ইকুয়াল টু পিএ স্টার, এইটা একসাথে কিন্তু মাইনাস করে দাও, পিএ স্টার মাইনাস পিবি স্টার ইন্টু এক্স বি। তার মানে এখন পি ভার্সেস এক্স বি প্লট করলে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা পিএ স্টার, আর স্লোপটা হচ্ছে নেগেটিভ, এবং সেটা হচ্ছে পিএ স্টার মাইনাস পিবি স্টার। দেখো এ যেহেতু মোর ভোলাটাইল দেন বি, তাহলে পিএ স্টার তো গ্রেটার দেন পিবি স্টার, তাহলে পিএ স্টার মাইনাস পিবি স্টারটা পজিটিভ, একটা মাইনাস সাইন আছে, একটা স্ট্রেট লাইন হচ্ছে জাস্ট ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে পিএ স্টার, আর স্লোপটা হচ্ছে মাইনাস পিএ স্টার মাইনাস পিবি স্টার। এবং এই ইকুয়েশনে দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ, যদি এক্স বিটা 0 হয় অর্থাৎ তোমার পিওর এ, তখন ভেপার প্রেশারটা পিএ স্টার হবে, আর এক্স বি ইকুয়াল টু কিন্তু 1 হয়ে যায়, এক্স বি ইকুয়াল টু 1 মানে এক্স ইকুয়াল টু 0, তখন যদি হয়ে যায় এক্স বির জায়গায় 1 বসালে দেখো পিএ স্টার ক্ষেত্রে কি উত্তরটা পিবি স্টার হবে। তার মানে রেজাল্টেন্ট ছবিটা যখন তুমি আঁকছো কি হবে না, যখন এক্স ইকুয়াল টু 1 এক্স বি ইকুয়াল টু 0 অর্থাৎ পিওরে, তখন এখান থেকে এটা স্টার্ট হলো, আর এটা শেষ হবে কোথায়, যখন পিওর বি তার ভেপার প্রেশারটা হচ্ছে এইটা, সেখানে শেষ হবে। তাহলে এই হচ্ছে তোমার করসপন্ডিং লাইনটা, এটা এইটা হচ্ছে তোমার পিটা, যেটা হচ্ছে পিএ প্লাস পিবি তার প্লট, ঠিক আছে। তাহলে এখানে যেটা হলো, এটা হচ্ছে এই যে প্লটটা আঁকা হয়েছে কিসের, ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ। কম্পোজিশন দ্য লিকুইড ফেজ, তার ছবিটা হলো বেসিক্যালি এইটা। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে। আর কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে তো, চল। পাঠানো হয়নি? ও আচ্ছা আচ্ছা, মানে গত সপ্তাহেরটা এখানে পাঠানো হয়নি। 1 মিনিট, আচ্ছা আচ্ছা 1 মিনিট আমার দেখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চল। আচ্ছা দেখো, নেক্সট আমরা যেটা পড়াবো না, সেটা দেখো মানে বেসিক্যালি আমাদের নেক্সট আছে কলিগেটিভ প্রপার্টিজ। এইটা আমাদের নেক্সট পড়ানোর কথা। আমি যেটা নিটের সিলেবাসটা আমি যেটা বের করলাম, তা থেকে আমি দেখতে পাচ্ছি এরপরে যে জিনিসটা আমাদের পড়াতে বাকি আছে সলিউশনের রেসপেক্টে, সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। দেখো কি কি টপিক আছে একটুখানি বলে দিই। প্রথমে বলা আছে ডিফারেন্ট মেথডস ফর এক্সপ্রেসিং দ্য কনসেন্ট্রেশনস অফ সলিউশন, সেখানে মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, পার্সেন্টেজ বাই ভলিউম অ্যান্ড মাস বোথ, এটা আছে। তারপর দ্য ভেপার প্রেশার অফ সলিউশনস অ্যান্ড রাউলস ল, এটা আছে। আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশনস আছে। ভেপার প্রেশার কম্পোজিশন, ভেপার প্রেশার কম্পোজিশন
প্লস ফর আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন সেটা আমরা বলেছি, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বলেছি। আর এবারে কলিগেটিভ প্রপার্টিজের রেসপেক্টে যেটা আছে, কলিগেটিভ প্রপার্টিজ অফ ডাইলিউট সলিউশন, তার মধ্যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার আছে, এটা আমরা অলরেডি বলে দিয়েছি। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, অসমোটিক প্রেশার, তারপর ডিটারমিনেশন অফ মলিকুলার মাস ইউজিং কলিগেটিভ প্রপার্টিজ, অ্যাবনর্মাল ভ্যালু অফ মোলার মাস, ভ্যান ডার ফ্যাক্টর অ্যান্ড ইস সিগনিফিক্যান্স। এই হচ্ছে যে জিনিসটা আমাদের পড়াতে হবে, মানে পুরোটাই যেটা আছে এরপর সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজ রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের লেভেলে যতটুকু জানতে হয় সেইটুকু আমি প্রথমে বলে নিচ্ছি, তারপরে আমি ফিরে আসব, ফিরে এসে জাস্ট তোমাদের আসলে কি হয়, এই যে কলিগেটিভ প্রপার্টিসগুলো আছে, আমি এনসিইআরটির বইকে দেখলাম বা অন্যান্য বইকেও দেখলাম, তাদের ডেরিভেশনগুলো তোমাদের সিলেবাসে নেই। মানে ধরো এই যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা তোমার অসমোটিক প্রেশার, এইগুলো তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি ডেরিভেশনগুলো নাই, ফাইনাল এক্সপ্রেশনগুলো আছে এবং সেইখান থেকে যা যা ইন্টারপ্রিটেশন সেগুলো আছে। আচ্ছা, এবারে ডেরিভেশনটা যদি করতে হতো তাহলে কেমিক্যাল পোটেনশিয়ালের কনসেপ্ট লাগে আর কি, ঠিক আছে। তাহলে আমরা ওই কেমিক্যাল পোটেনশিয়ালের কনসেপ্টটার মধ্যে এখন যাচ্ছি না, না গিয়ে আমি মানে এই এখন রেডি করলাম পুরো জিনিসটা, কিন্তু এই পুরো জিনিসটা আমি এখন স্কিপ করছি। স্কিপ করে আমাদের কোয়ালিটেটিভ প্রপার্টির যে পার্টটা, সেই পার্টটা আমরা প্রথমে বলে নিই, বলে নেওয়ার পরে আমরা তারপর ফিরে আসব, ফিরে এসে আর একটা ক্লাস দেব মানে এই সলিউশনের জন্য। এরপরে আরেকটা আছে তোমার কলয়েড পার্টটা আছে, সেই কলয়েড পার্টটা আমরা আলোচনা করব, কিন্তু সলিউশনের রেসপেক্টে আমরা আর একটা ক্লাস দেব যেখানে কিছু কিছু একটু মানে হায়ার থটিং যে মানে হায়ার থট বিভিন্ন যে কনসেপ্টগুলো আছে আর কি, সেইগুলো একটুখানি আলোচনা করা। মানে আজকে তোমাদের এনসিইআরটির বইয়ে যে পোর্শনটা আছে বা নিটের সিলেবাসে যে পোর্শনটা আছে, সেই পোর্শনটা আমরা প্রথমে শেষ করে দিতে চাইছি। তাহলে কোয়ালিটেটিভ প্রপার্টিজ কাকে বলে? দেখো, কোয়ালিটেটিভ প্রপার্টিজ হচ্ছে যে সলিউশনের কিছু কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো নেচার অফ দ্য সলভেন্ট বা নেচার অফ দ্য সলিউট তাদের উপর নির্ভর করে না, নির্ভর করে কিসের উপরে না, বেসিক্যালি কনসেন্ট্রেশন বা মোল ফ্র্যাকশন বা নাম্বার অফ পার্টিকেলস কতগুলো আছে, নাম্বার অফ পার্টিকেলস অফ দ্য সলিউট ইন সলিউশন, তার উপরে নির্ভর করে। তো বলা হচ্ছে দেয়ার আর সাম প্রপার্টিজ অফ এ সলিউশন হুইচ ডিপেন্ড অন দ্য কনসেন্ট্রেশন or number of particles of the solute, not on their chemical nature. These properties are collectively known as qualitative properties. তাহলে কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো, যে কিছু কিছু সলিউশনের প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো তোমার সলভেন্ট কে বা সলিউট কে তার উপরে নির্ভর করে না, নির্ভর যেটা করে সেটা হচ্ছে সলিউটের নাম্বার অফ পার্টিকেলসের উপরে বা তার মোল ফ্র্যাকশনের উপরে বা তার কনসেন্ট্রেশনের উপরে। তাহলে নেচার অফ দ্য সলভেন্ট সলিউটের উপর নির্ভর করলো না, নির্ভর করলো শুধুমাত্র হচ্ছে সলিউটের নাম্বার অফ মোলস, সলিউটের হচ্ছে তো নাম্বার অফ মোলস বলছি, মোল ফ্র্যাকশন অথবা নাম্বার অফ পার্টিকেলস অথবা কনসেন্ট্রেশন, এদের উপরে। সেই ধরনের প্রপার্টিগুলোকে কালেকটিভলি বলা হয় কোয়ালিটেটিভ প্রপার্টি। চারটে এরকম কমন কোয়ালিটেটিভ প্রপার্টিজ আছে। একটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, 2 নম্বর হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, 3 নম্বর হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আর 4 নম্বর হচ্ছে অসমোটিক প্রেশার। এই চারটে কোয়ালিটেটিভ প্রপার্টিজ আছে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট আর অসমোটিক প্রেশার, ঠিক আছে। তাহলে এই চারটে কোয়ালিটেটিভ প্রপার্টিজ আমাদের পরপর করে পড়তে হবে। তার মধ্যে প্রথমটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেইটা একটুখানি সামারাইজ করে দেওয়া যায়। দেখো, বলা হচ্ছে কি যে হোয়েন এ নন ভোলাটাইল সলিড ইজ অ্যাডেড টু ভোলাটাইল সলভেন্ট, ভেপার প্রেশার ডিক্রিজ করে যায়, যেটা রাউলস লতে তুমি দেখেছো। পিটা হচ্ছে x1 ইন্টু পি স্টার, যেখানে x1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট আর পি স্টার হচ্ছে তোমার পি স্টার হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট। এটা মোল ফ্র্যাকশন লেখা হয়ে গেছে, এটা ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট। তাহলে এখানে হচ্ছে তোমার পি স্টারটা হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট। এটা তাহলে রাউলস ল তোমরা জানো, পি সমান x1 ইন্টু পি স্টার, এবং সেইখান থেকে তুমি এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, যেটা পি স্টার মাইনাস পি বাই পি স্টার এইভাবে লিখেছিলাম। তাহলে পি এর জায়গায় x1 ইন্টু পি স্টার যদি বসিয়ে দাও,
তাহলে পি স্টার মাইনাস এক্স ওয়ান ইন্টু পি স্টার বাই পি স্টার। তাহলে এখানে তুমি পি স্টার কমন নিয়ে নিলে ওয়ান মাইনাস এক্স ওয়ান থাকে, সেই উপরের পি স্টার নিচের পি স্টার কেটে দিলে ওয়ান মাইনাস এক্স ওয়ান হয়ে গেল, এটা তোমার হচ্ছে এক্স টু হয়ে গেল। তার মানে এই যে পি স্টার মাইনাস পি বাই পি স্টার এটাই হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তাহলে এই যে পরিমাণটা, এই বাঁদিকে যে পরিমাণটা আছে না, এই বাঁদিকটা, এইটা হচ্ছে তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তাহলে পিওর সলভেন্টের ভেপার প্রেশার তোমার বেশি ছিল, যেটা হচ্ছে পি স্টার। যদি একটা নন ভোলাটিল সলিড অ্যাড করে তাহলে ভেপার প্রেশার কমে গেছে, তাহলে কত মানে রিলেটিভলি কতটা কমেছে, সেটা পি স্টার মাইনাস পি বাই পি স্টার, সেটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, সেটা দেখো মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট তার উপরে নির্ভর করে গেল। মানে পরিষ্কার দেখতে পাচ্ছ এটা কোন সলিউট বা কোন সলভেন্ট তার উপরে নির্ভর করছে না, নির্ভর করছে কার উপরে না, জাস্ট মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন সলিউশনের উপরে। সেখানে এটা একটা কলিগেটিভ প্রপার্টিজ। আচ্ছা, এবারে এই যে কলিগেটিভ প্রপার্টিজটা তুমি পেলে, এই কলিগেটিভ প্রপার্টিকে একটা পি স্টার মাইনাস পি বাই পি স্টারকে এক্স টু টার্মসে লেখা আছে, এটা আরো অনেক ফর্মে তোমার লেখা যেতে পারে। যেমন দেখো তুমি এইটা লিখতে পারতে যে যদি একটা মোল ফ্র্যাকশন মানেটা কি, মোল ফ্র্যাকশন মানে হচ্ছে তোমার সলিউটের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস। তাহলে মোল ফ্র্যাকশন মানে হচ্ছে সলিউটের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, মানে যেখানে এক্স টুটা সেটা হচ্ছে এই সলিউটের নাম্বার অফ মোলস এন টু ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু, এই তো এটা তো মোল ফ্র্যাকশনটা। আর এবারে তুমি একটা এম মোলাল সলিউশন না, তুমি একটা সলিউশন কনসিডার করো যার মোলার হচ্ছে এম মোলাল। তাহলে এম মোলাল সলিউশন মানে কি, 1 কেজি সলভেন্টে কত মোল সলিউট আছে। তাহলে এম মোলাল সলিউশন মানে 1 কেজি সলভেন্টে এম মোল সলিউট আছে। তার মানে এই এন টু যেটা নাম্বার অফ মোলস অফ সলিউট, সেটা এম বসিয়ে দিলাম, এখানে এন টু জায়গায় এম বসিয়ে দিলাম। এবারে এম ওয়ান যদি তোমার মোলার মাস হয় ইন দ্য ইউনিট অফ মোল পার কেজি, তাহলে 1 কেজিকে তার মোলার মাস দিয়ে ভাগ করলে তোমার নাম্বার অফ মোলস বেরিয়ে যাবে। তাহলে এম ওয়ানটা হচ্ছে কি, এম ওয়ানটা হচ্ছে মোলার মাস অফ দ্য সলভেন্ট, এটা হচ্ছে মোলার মাস অফ দ্য সলভেন্ট ইন দ্য ইউনিট অফ মোল পার কেজি। তাহলে মোলার মাস অফ দ্য সলভেন্ট ইন দ্য ইউনিট অফ মোল পার কেজি যদি হয়, তাহলে 1 কেজিকে তোমাকে এই এম ওয়ান দিয়ে ভাগ করলে সেটা সলভেন্টের নাম্বার অফ মোলস বেরিয়ে যাবে। সেই জন্য তুমি এই এক্স টুকে চাইলে একটা এম মোলাল সলিউশনের জন্য এম বাই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম এইরকমভাবে লিখতে পারবে। আচ্ছা, এবারে দেখো যে যদি সলিউশনটা ভীষণ ভীষণ ডাইলিউট হয়, ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, যদি প্রচণ্ড ডাইলিউট সলিউশন হয় তাহলে কি হবে, তাহলে তখন তো সলভেন্টের নাম্বার অফ মোলস সলিউটের নাম্বার অফ মোলসের থেকে অনেক অনেক বেশি হবে, বা ইন আদার ওয়ে আমি বলবো সলিউটের নাম্বার অফ মোলস তো প্রচণ্ড কম হবে। তাহলে দেখো এখানে সলভেন্টের নাম্বার অফ মোলস হচ্ছে ওয়ান বাই এম ওয়ান, সলিউটের নাম্বার অফ মোলস হচ্ছে এম, তাহলে ওয়ান বাই এম ওয়ানটা মাঝ মাঝ গ্রেটার দেন এম হয়ে যাবে। তাহলে ওয়ান বাই এম ওয়ান যদি মাঝ মাঝ গ্রেটার দেন এম হয়, তার ডিনোমিনেটারে যেখানে ওয়ান বাই এম ওয়ান প্লাস এম ছিল তুমি স্মল এমটাকে সেভলি বাদ দিতে পারো, তাহলে এম বাই ওয়ান বাই এম ওয়ান হয়ে গেল, তাহলে এম ওয়ানটা উপরে চলে গেলে এম ইন্টু এম ওয়ান হয়ে গেল। ঠিক আছে, আবার এম মোলালিটি তুমি আবার কি করে বের করতে পারো, মোলালিটিটা হচ্ছে মানে কত মোল সলিউট আছে আর কি, এমটা হচ্ছে কত মোল সলিউট আছে, সেটা কি লিখতে পারো না কতটা পরিমাণ সলিউট আছে তাকে তার যে মোলার মাস, মানে এমটা হচ্ছে তোমার মানে নাম্বার অফ মোলস অফ সলিউট, তো নাম্বার অফ মোলস অফ সলিউট বের করবে কি করে, সলিউট কতটা পরিমাণ নিয়েছো তাকে তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে হচ্ছে তুমি স্মল এমটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এইখানে আমি কতগুলো ইকুয়েশন লিখে ফেললাম, এবং এই ইকুয়েশন থেকে যেটা সুবিধা হবে দেখো, তাহলে কত মোলাল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এটা একটা এক্সপেরিমেন্টালি মেজারেবল কোয়ান্টিটি। তাহলে এটা যদি এক্সপেরিমেন্টাল মেজারেবল কোয়ান্টিটি হয়, তাহলে বাঁদিকের যে পার্টটা পি স্টার মাইনাস পি বাই পি স্টার, এটা তুমি মাপতে পারো। তাহলে এবার ডান দিকে দেখো কত মোলাল সলিউশন যদি বলে দেয়, তাহলে এম যদি জানা থাকে সেখান থেকে এম ওয়ান বের করে ফেলতে পারবে। আবার যদি পরের ইকুয়েশন থেকে যদি এম ওয়ান বলে দেয়, সেখান থেকে তুমি এম টু বলে বের করতে পারবে, এই ডব্লিউটা তোমার জানা থাকে। ঠিক আছে, তাহলে এই যে পরের যে ইকুয়েশনগুলো লিখেছি আর কি, এই ইকুয়েশনগুলো তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করছে যে আমি মোলার মাসটা কেমন করে এক্সপেরিমেন্টে ডিটারমাইন করব ইউজিং দ্য কনসেপ্ট অফ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। কারণ এখানে প্রত্যেকটা কোয়ালিটেটিভ প্রপার্টিজই অ্যাকচুয়ালি কাজে লাগে তোমার মোলার মাস ডিটারমিনেশনের জন্য। তাহলে মোলার মাস ফর দ্য সলভেন্ট বা মোলার মাস অফ দ্য সলিউট
বের করার জন্য যে ওয়ার্কিং ইকুয়েশনসগুলো, সেই ইকুয়েশনগুলো এখানে আমি জাস্ট করে দিলাম। তো দেখো যেটা করলাম এটা বোঝা গেল কি? এটা একটা বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছো ঠিকঠাক করে? তাহলে আমি একবারে এই মোলার মাস কি ফর্মুলা দিয়ে তুমি ডিটারমাইন করবে সেটাও কিন্তু আমি এখানে বলে দিলাম। আর ডিটারমিনেশন অফ মোলার মাস ইউজিং রিলেটিভ লোয়ারিং অফ পেপার প্রেসার সেটা তুমি এখান থেকে করে ফেলতে পারছো। এটাকে তো আগে আমি আলোচনা করেছিলাম আগের দিনে যখন ভেপার প্রেসার নিয়ে কথাবার্তা বলেছি, এই জায়গাটা আলোচনা করেছিলাম বলে এটা আমি খুব কুইকলি জাস্ট বলে দিলাম। আচ্ছা, এবারে যেটা কথা যে অন্যান্য যে কোয়ালিটেটিভ প্রপার্টিজ গুলো আছে সেই কোয়ালিটেটিভ প্রপার্টিজ গুলোর কারণগুলো তোমাকে একটুখানি বুঝতে হবে। আচ্ছা আচ্ছা কারণগুলো তোমার একটুখানি অসুবিধা হতে পারে, আমি এইখানে আরেকটুখানি ভালো করে লিখে দিচ্ছি। এখানে বলা আছে কিন্তু আমি এখানে আরেকবার ধরো লিখে দিচ্ছি। ধরো এই এলিভেশন অফ বয়লিং পয়েন্ট মানে একটা কথা যেটা যেটা বলছে সেটা হচ্ছে এই যে ধরো একটা পিওর সলভেন্ট, ধরো 1 অ্যাটমসফিয়ার প্রেসারে বিশুদ্ধ জল যদি তুমি কনসিডার করো তার বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিন। এবারে পিওর সলভেন্ট জলের বদলে যেখানে যদি ওখানে একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হয় তাহলে বয়লিং পয়েন্টটা কি হবে? না উত্তর হচ্ছে বয়লিং পয়েন্টটা তোমার বেড়ে যাবে, বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে। আর তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কেন বয়লিং পয়েন্টটা বেড়ে গেছে, একটু কোয়ালিটেটিভলি বোঝার চেষ্টা করি যে বয়লিং পয়েন্টটা কেন বেড়ে যায়। আচ্ছা তুমি একটুখানি বোঝার চেষ্টা করো যে বয়লিং পয়েন্ট কাকে বলে মনে আছে? যখন আমরা আগের দিনে ভেপার প্রেসার আলোচনা করেছিলাম তখন বয়লিং পয়েন্ট কি বলেছিলাম? দেখো টেম্পারেচার বাড়ালে বলেছিলাম ভেপার প্রেসার বাড়ে। এবার টেম্পারেচার বাড়াতে বাড়াতে এমন একটা টেম্পারেচার এলো যে টেম্পারেচার ভেপার প্রেসারটা এক্সটার্নাল প্রেসারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন সে বয়েল করে। তার মানে কি হচ্ছে, একটা পার্টিকুলার টেম্পারেচার when vapor pressure becomes equal to external pressure, মানে যে প্রেসারটা তুমি দিচ্ছ আর কি, equal to external pressure at a particular temperature when vapor pressure becomes equal to external pressure, then the liquid boils. ঠিক আছে, this temperature is called the boiling point of the liquid. তাহলে আমি এটা আগের দিন বলেছিলাম যে এমনি নর্মাল টেম্পারেচারই হচ্ছে কোন একটা লিকুইড তার একটা ভেপার প্রেসার থাকে, এবার টেম্পারেচার বাড়ালে ভেপার প্রেসার বাড়ে। এবার টেম্পারেচার বাড়িয়ে যখন ভেপার প্রেসারটা এক্সটার্নাল প্রেসারের সঙ্গে সমান হয়ে গেল তখন লিকুইডটা বয়েল করলো। ঠিক আছে, এবং যে টেম্পারেচার এই সিচুয়েশনটা হলো তাকেই হচ্ছে বলা হচ্ছে তোমার বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, আর এবারে কথা হচ্ছে যেটা যে যদি তুমি কোনো একটা সলিউট অ্যাড করি তো ভেপার প্রেসার তো কমে যায়, তাহলে ইন প্রেজেন্স অফ এ নন ভোলাটাইল সলিড কি হচ্ছে, ভেপার প্রেসারটা ডিক্রিজ করে গেছে। আমি তো অলরেডি দেখেছি রাউলস ল থেকে, মানে এর আগেই যে কোয়ালিটেটিভ প্রপার্টি আলোচনা করলাম বা আগের দিন যে রাউলস ল আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম নন ভোলাটাইল সলিড অ্যাড করলে তোমার ভেপার প্রেসারটা ডিক্রিজ করে যায়। ঠিক আছে, ইন প্রেজেন্স অফ নন ভোলাটাইল সলিড ভেপার প্রেসার ডিক্রিজে। তাহলে দেখো ভেপার প্রেসার যদি ডিক্রিজ করে গেছে তাহলে বয়েল করতে গেলে কি করতে হবে? ভেপার প্রেসার তো এক্সটার্নাল প্রেসারের সঙ্গে সমান হতে হবে। তাহলে যদি ভেপার প্রেসার অলরেডি কমে থাকে তাহলে বেশি টেম্পারেচার বাড়াতে হবে যাতে করে হচ্ছে সলিউশনে ভেপার প্রেসারটা বেড়ে এক্সটার্নাল প্রেসারের সঙ্গে সমান হয়ে যায়। এবার এটা দাঁড়াচ্ছে যে মোর টেম্পারেচার ইজ রিকোয়ার্ড বা হায়ার টেম্পারেচার ইজ রিকোয়ার্ড, দেখা থেকে এটা হচ্ছে যে হায়ার টেম্পারেচার ইজ রিকোয়ার্ড
such that vapor pressure becomes equal to the external pressure. তাহলে in presence of non-volatile solid vapor pressure decrease করছে, সেখানে higher temperature required such that vapor pressure becomes equal to the external pressure. এটা তাহলে hence কি হবে, boil point increases. তো এই জায়গাটা বুঝতে পারলাম আমি কি বললাম, যে ধরো এক্সটার্নাল প্রেশারটা আছে 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, এবারে নর্মাল যদি সলভেন্ট হতো আবার 760 মিলিমিটার এইচজি, ধরো এক্সটার্নাল প্রেশারটা 760 মিলিমিটার এইচজি, আর কোন একটা টেম্পারেচার ধরো ভেপার প্রেশার আছে 500 মিলিমিটার এইচজি বা 500 টর, তাহলে 500 টর কোন একটা গিভেন টেম্পারেচারে ভেপার প্রেশার আছে, এবার টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, বাড়িয়ে এই 500 টরটা ওটা বাড়ছে, এবার বেড়ে যখন এই মানে ওই 500 টর বেড়ে 760 টরের সমান হলো, তখন সে বয়েল করলো। তার মানে টেম্পারেচারটা 500 থেকে 760 নিয়ে যাওয়ার জন্য যতখানি টেম্পারেচার বাড়াতে হচ্ছে আর কি, হ্যাঁ, সেটা তোমাকে দেখতে হচ্ছে। আচ্ছা, এবার উল্টো দিকে ধরো যদি নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হয়, তাহলে নর্মাল ভেপার প্রেশারটা 500 থেকে কমে গিয়ে ধর 400 হয়ে গেল। এখন তোমাকে কি করতে হবে, 400 থেকে তোমার টেম্পারেচারে বাড়িয়ে তোমার এমনভাবে বাড়াতে হবে যাতে করে প্রেশারটা তোমার ভেপার প্রেশারটা বেড়ে 760 মিলিমিটার এইচজির সঙ্গে সমান হয়। তাহলে 500 থেকে 760 পৌঁছাতে যতটা টেম্পারেচার বাড়াতে হবে, 400 থেকে 760 পৌঁছাতে বেশি টেম্পারেচার বাড়াতে হবে, সেখানে করসপন্ডিংলি বয়েলিং পয়েন্টটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে কেন বয়েলিং পয়েন্টটা বেড়ে যায়? হয়েছে? আচ্ছা, এবারে এর আমি একটা ডেরিভেশন করেছিলাম, সেই ডেরিভেশনটা আজকে কিছু বলছি না, কারণ ডেরিভেশনটা তোমার খুব কমপ্লিকেটেড হয়ে যাবে, তোমাদের স্ট্যান্ডার্ডের থেকে একটু উপরে চলে যাচ্ছে। এবারে বিভিন্ন রকম অঙ্ক কোষে তোমার বলা হয় এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, অর্থাৎ বয়েলিং পয়েন্টটা কতখানি বাড়লো সেটাকে তুমি ডেল্টা টিবি বলি। ডেল্টা টিবি মানে হচ্ছে তোমার বেসিক্যালি ডেল্টা টিবিটা হচ্ছে যে বয়েলিং পয়েন্টটা কতটা বেড়েছে। ধরো পিওর অবস্থা বয়েলিং পয়েন্ট যদি টিবি স্টার থাকে, সলিউশনে যদি বয়েলিং পয়েন্ট টিবি হয়, তাহলে ডেল্টা টিবিটা হচ্ছে টিবি মাইনাস টিবি স্টার। তাহলে এই ডেল্টা টিবিটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। সেই এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট যে এক্সপ্রেশনটা বেরিয়েছে সেটা হচ্ছে মাইনাস 8 টিবি স্টার তার স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা 8 বার স্টার ভেপোরাইজেশন 1। এর মানেটা কি দেখো, 8টা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টিবি স্টার হচ্ছে তোমার যদি পিওর সলভেন্ট হতো তাহলে তার যে বয়েলিং পয়েন্ট ছিল সেটা, মাইনাস হচ্ছে মোলার এনথালপি অফ ভেপোরাইজেশন অফ দ্য সলভেন্ট, মোলার এনথালপি অফ ভেপোরাইজেশন ফর দ্য সলভেন্ট, অর্থাৎ তোমার যেটা মনে হয় না যে বাষ্পীভবনের জন্য লিন তাপ পার মোল, মানে লিকুইড থেকে যখন তুমি এখানে এই সাফিক্স 1 মানে ওটা সলভেন্ট বোঝায় আর কি। তার মানে যেটা বলতে চাইছি যে একটা বিশুদ্ধ কোন একটা লিকুইড বা সলভেন্ট, সেটা জল হতে পারে, তার ক্ষেত্রে 1 মোল জলকে জলীয় বাষ্পে কনভার্ট করে যে এনথালপিক চেঞ্জটা হচ্ছে সেটা বলা হয় মোলার এনথালপি অফ ভেপোরাইজেশন। এইটা তার সঙ্গে রইল হচ্ছে ln x1, মানে লগারিদম অফ x1টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট। তাহলে এইটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের এক্সপ্রেশন। আচ্ছা, এবারে এইটাকে তোমার অন্য রকমে এক্সপ্রেস করা যায়। কিরকম করে দেখো, ln x1 যে পার্টটা, x1টা হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন। তো সলভেন্টের মোল ফ্র্যাকশন তুমি লিখতে পারো x1 সমান 1 মাইনাস x2, তাহলে ln 1 মাইনাস x2। আর এবারে ln 1 মাইনাস x2 যদি এক্সপানশন করো, দেখো এই যে ln 1 মাইনাস x2 তার এক্সপানশন কত হয়, ln 1 মাইনাস x2 তার এক্সপানশনটা কত হয়, মাইনাস x2 মাইনাস x2। আচ্ছা, আমি x2টা, আচ্ছা x2 লিখে, আচ্ছা এক কাজ করি, x2 এর ফর্মুলাটা লিখছি, তো আমি x2টাকে বাদ দিয়ে দাও। যদি ফর্মুলাটা ln 1 মাইনাস x, তার ফর্মুলা কত, মাইনাস x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট 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 ডট, এইটা এই এক্সপ্রেশনটা বেরোচ্ছে। বুঝছে? আর এবারে দেখো, যদি তোমার এক্সটা খুব ছোট হয় তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারো মাইনাস এক্স এ, কখন না, হোয়েন
x2টা মাঝ লেস দেন 1, তাহলে x2টা যদি 1 থেকে খুব ছোট হয়ে যায় তাহলে তোমার এই হায়ার অ্যান্ড হায়ার টার্মগুলো তুমি ইগনোর করতে পারো, x এর থেকে x স্কোয়ার ছোট, x কিউব আরো ছোট অ্যান্ড সো অন। সেই জন্য এটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি -x2 লিখে ফেলতে পারো। তাহলে ln1 - x2 সেটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি -x2 লিখে ফেললে। আচ্ছা, এখানে x2টা হচ্ছে সলিউটের নাম্বার অফ মোলস। যদি আইডিয়ালি ডাইলিউট সলিউশন নাও, আইডিয়ালি ডাইলিউট সলিউশন মানে যার কনসেন্ট্রেশনটা খুব খুব কম, তখন সত্যিই তো x2টা মাঝ লেস দেন 1, সেখানে ln1 - x2কে তুমি সেমলি -x2 লিখে ফেলতে পারো। তাহলে দেখো এইখানে যে ln x1টা ছিল সেখানে তুমি এটাকে x2 বসিয়ে দিলে, তাহলে এই যে এক্সপ্রেশনটা বেরোলো মানে এটা আর একটা এক্সপ্রেশন ফর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের আর একটা যে এক্সপ্রেশনটা বেরিয়েছে সেটা হচ্ছে এইটা। এবারে একটা থেকে আর একটা কনভার্সন কিন্তু করে ফেলতে পারছো। আগেরটা ছিল ln x1 এর টার্মসে, এখন ln1 - x1 ln x1টা সেটাকে তুমি -x2 অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারছো। এখানে যেটা ln x1 ছিল এখানে সেটা তুমি x2 বসিয়ে দিলে। তাহলে এটাও হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের এক্সপ্রেশন। এবারে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় কোনটা দিচ্ছে তোমাকে দেখতে হবে। তোমার যদি ধরো এরকম দিয়ে দেয়, তোমাকে যদি মানে বাকি তো ডেটাগুলো সবার ক্ষেত্রে লাগছে, আর এর ভ্যালু তুমি জানো, একটা পিওর যে সলভেন্ট তার বয়লিং পয়েন্ট তুমি জানো, মোরাল এনথালপি অফ ভেপোরাইজেশন তুমি জানো, এই ভ্যালুগুলো তোমার জানা আছে। এবারে যদি সলভেন্টের মোল ফ্র্যাকশন বলে তাহলে এই ফর্মুলায় বসাবে, যদি সলিউটের মোল ফ্র্যাকশন বলে দেয় তাহলে এই ফর্মুলায় বসাবে। আচ্ছা, এবারে নেক্সট দেখো, ধরো x2টা হচ্ছে সলিউটের নাম্বার অফ মোলস, সরি সলিউটের মোল ফ্র্যাকশন। সলিউটের মোল ফ্র্যাকশন মানে কি? সলিউটের নাম্বার অফ মোলস n2 বাই n1 প্লাস n2। তাহলে এবার একটা m মোলাল সলিউশন যদি তুমি নাও, তাহলে সলিউটটা নেওয়া হয়েছে m মোল আর সলভেন্টটা নেওয়া হচ্ছে 1 কেজি। তাহলে 1 কেজিকে তুমি যদি m1 দিয়ে ভাগ করে দাও, যেখানে m1 এর ইউনিটটা হচ্ছে কেজি পার মোল, তাহলে n1 এর জায়গায় 1/m1 বসালে প্লাস স্মল m যেমন আছে। এবার ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন তুমি কি লিখতে পারো? 1/m1টা মাঝ কেটে m বলে এই নিচের এই m টাকে ইগনোর করো, ইগনোর করলে এটা হয়ে যাচ্ছে m ইন্টু m1। তাহলে এই যে x2 কে যে m ইন্টু m1 লেখা যায়, সেটা দেখো যখন তুমি এইখানে করলে, এই যখন আমাদের এইখানে করলে এই যে x2টা, সেখানেও দেখো যেমন করে তুমি লিখেছো এখানে সেই কাজটা কি করলাম। x2টাকে m/1/m1 প্লাস m হলো, ভেরি ডাইলিউট সলিউশনের জন্য mটা তুমি ইগনোর করতে পারো, m ইন্টু m1 হচ্ছে। দেখো এখানে x2টাকে ঠিক একই রকম করে আমি ট্রান্সফরমেশনটাকে করে ফেললাম, করে কি হলো না x2টা হয়ে গেল m ইন্টু m1 হলো। এবারে এইখানে x2 এর জায়গায় এটাকে তুমি বসিয়ে, তাহলে বসিয়ে দিলে কি হচ্ছে r টিভি স্টার তার স্কোয়ার ইন্টু m1 বাই ডেল্টা এইচ বার স্টার ভেপোরাইজেশন, এটা তাহলে এইটা ইন্টু m। তাহলে এই যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এই যে পুরো যে কনস্ট্যান্টটা মানে m মোলালিটি অফ দ্য সলিউশন, এই এমটা বাদ দিয়ে বাকি যে কনস্ট্যান্টটা সেটাকে আমি নাম দিচ্ছি কেবি। তাহলে ডেল্টা টিভিটা হয়ে গেল কত তোমার এই কেবি ইন্টু এম। এইটা হচ্ছে দ্য মোস্ট পপুলার এক্সপ্রেশন ফর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। ডেল্টা টিভিটা হচ্ছে কেবি ইন্টু এম, যেখানে কেবিটা কোনটা? কেবিটা হচ্ছে আর টিভি স্টার তার স্কোয়ার m1 বাই ডেল্টা এই মানে মোলার এনথালপি অফ ভেপোরাইজেশন। তাহলে এই যে পুরো জিনিসটা আমি কেবি নাম দিচ্ছি, এই কেবিটাকে বলা হয় এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট বা এভোলিউস্কোপিক কনস্ট্যান্ট। এই যে এভোলিউস্কোপিক কনস্ট্যান্ট অর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট, কেবিটা। তাহলে এটা কার কার উপরে নির্ভর করে? দেখো এইখানে যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলো হচ্ছে মানে পিওর সলভেন্টের প্রপার্টি। দেখো টিভি স্টারটা হচ্ছে পিওর সলভেন্ট, তার বয়লিং পয়েন্ট। m1টা হচ্ছে পিওর সলভেন্ট, তার মোলার মাস, মোলার এনথালপি ভেপোরাইজেশনটা সেটা পিওর সলভেন্টের জন্য। সেখানে কেবিটা ডিপেন্ড করে নেচার অফ দ্য সলভেন্টের উপরে। কেবি ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সলভেন্ট, এটা। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই যে এক্সপ্রেশনটা বেরোয় মানে যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো এইগুলো কম কাজে লাগে। ডেল্টা টিভিটাকে ln x1 টার্মে লিখলে, বা তুমি এই যে ln x1টাকে তুমি -x2 দিয়ে লিখলে, হ্যাঁ, এইগুলো কখনো কখনো রিয়ালি পড়ে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি কাজে লাগে সেটা হচ্ছে ডেল্টা টিভিটা যে কেবি ইন্টু এম উইথ কেবি, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে একটা জিনিস দেখো যে তুমি যখন ডেল্টা টিভিটা, সেটা হচ্ছে টিভি মাইনাস টিভি স্টার, এখানে ডান দিকে এই কোয়ান্টিটি অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি। তার মানে কি হলো, ডেল্টা টিভি যেটা টিভি মাইনাস টিভি স্টারটা পজিটিভ বলে টিভিটা গ্রেটার দ্যান টিভি স্টার, তার মানে বোঝা গেল যে বয়লিং পয়েন্ট অ্যাকচুয়ালি বেড়েছে। এবার দিস ইমপ্লাইজ দ্যাট দেয়ার ইজ অ্যান এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। আচ্ছা,
এবারে দেখো, যেহেতু এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ডাজ নট ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য সলিউট, it depends only on the concentration or mole fraction of the solute in solution. It is a colligative property. তাহলে এদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অ্যাকচুয়ালি কলিগেটিভ প্রপার্টি, কারণ কলিগেটিভ প্রপার্টি যখন ডিফাইন করেছি, কলিগেটিভ প্রপার্টি হচ্ছে নেচার অফ দ্য সলিউট, তার উপর নির্ভর করবে না, সেটা নির্ভর করবে সেটা হচ্ছে তোমার জাস্ট তোমার কনসেন্ট্রেশন বা নাম্বার অফ পার্টিকেলস বা মোল ফ্র্যাকশন তাদের উপরে, সেখানে এটা একটা কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এইটুকু জায়গা তোমাকে মাথায় রাখতে হবে, এইটুকু জায়গা। তাহলে যখন এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আমি বললাম, তাহলে প্রথমে এই দুটো পয়েন্ট তুমি বুঝবে যে কেন, এই দুটো পয়েন্ট মানে এটা বেসিক্যালি একটাই পয়েন্ট, যে কেন এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অ্যাকচুয়ালি হচ্ছে, তার যেটা কোয়ালিটেটিভ ব্যাখ্যা যেটা, সেটা প্রথমে তুমি দেখবে। দেখার পরে তুমি একদম সরাসরি চলে এসো জাস্ট একদম এলিভেশন অফ বয়লিং পয়েন্টের যে এক্সপ্রেশনটা ডেল্টা টিবি, হচ্ছে মাইনাস আর টিবি স্কোয়ার বাই মোলার এনথালপি অফ ভেপোরাইজেশন ইন্টু এল এন এক্স ওয়ান। আচ্ছা, এল এন এক্স ওয়ানটাকে তুমি মাইনাস এক্স টু লিখে ফেলতে পারো রাইলিউ সলিউশনের জন্য। আবার যেটা এম মোলাল সলিউশন যদি হয়, তাহলে এক্স টুটাকে তুমি আবার এইরকমভাবে লিখতে পারছো, লিখে যদি তোমার আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয়, তাহলে 1/m1টা মাঝ গ্রেটার দেন এম, এটা হচ্ছে নাম্বার অফ মানে নাম্বার অফ মোলস অফ সলভেন্ট, এটা নাম্বার অফ মোলস অফ সলিউট। ভেরি ডাইলিউট সলিউশন যখন, তখন সলিউটের নাম্বার অফ মোলস নেগলিজিবলি স্মল, বলে স্মল আমি বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে তোমার আলটিমেটলি দেখো, এই এক্স টুর জায়গায় এটাকে যদি বসিয়ে দিই, তাহলে তুমি এরকম এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এক্সপ্রেশন পেয়ে যাচ্ছ। সেটাকে মনে রাখার সুবিধা হচ্ছে ডেল্টা টিবিটা কেবি ইন্টু এম এইরকমভাবে দেখা, এখানে কেবিটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট বা এভোলিউশনিক কনস্ট্যান্ট, সেইটা হচ্ছে তোমার এই। ঠিক আছে, বোঝা গেল? এটা আচ্ছা, এই যে করসপন্ডিং প্রবলেমটা একটুখানি ভালো করে দেখে না, যে জলের জন্য এভোলিউশনিক কনস্ট্যান্টের ভ্যালুটা এটা খুব কাজে লাগে। দেখো, এভোলিউশনিক কনস্ট্যান্ট আর টিবি স্কোয়ার এম ওয়ান বাই মোলার এনথালপি অফ ভেপোরাইজেশন। আচ্ছা দেখো, তোমার আর এর ভ্যালু 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন লিখলাম। বয়লিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট যে 373.15 কেলভিন, সেটা আমি এখানে লিখেছি। আচ্ছা, জলের মোলার মাস 18 × 10⁻³ কেজি পার মোল লিখে ফেললাম। আর মোলার এনথালপি ভেপোরাইজেশন দেখো, 1 গ্রাম জলকে জলীয় বাষ্পে কনভার্ট করতে 537 ক্যালোরি হিট লাগে। তাহলে 1 মোলকে তোমার ভেপোরাইজ করতে কতখানি হিট লাগবে না, 18 × 5 37 এত ক্যালোরি পার মোল। মানে 1 গ্রাম জলকে জলীয় বাষ্পে কনভার্ট করতে 537 ক্যালোরি হিট লাগবে। 1 মোলের জন্য কতটা লাগবে, 18 দিয়ে গুণ করতে হলে, সেটাই হচ্ছে মোলার এনথালপি ভেপোরাইজেশন। তাহলে সব ডেটাগুলো বসালাম, দেখো কেটে কুটে গেল, কেটে কি ইউনিটটা কি থাকছে না, কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিন কেজি মোল ইনভার্স, এইটা হচ্ছে তোমার কেবির ইউনিট হচ্ছে, এবং তার ভ্যালুটা ক্যালকুলেট করলে বেরোচ্ছে 0.513। ঠিক আছে, এই ভ্যালুটা এই ডেটাগুলো যদি বসা, তাহলে 0.513 কেলভিন কেজি মোল ইনভার্স এটাকে। তুমি দেখো, যখন ধরো করবে, এই যে কেবিটার ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, কারণটা দেখো, এই যে কেবির ইউনিটটা তুমি এইখান থেকে বের করো, ডেল্টা টিভি তো কেবি ইন্টু এম, তাহলে কেবিটা কত লিখতে পারো, ডেল্টা টিবি বাই এম হয়ে যাচ্ছে। ডেল্টা টিবি মানে হচ্ছে তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তার ইউনিট হচ্ছে কেলভিন, আর এমটা হচ্ছে মোলারিটি, মোলারিটির ইউনিট কত, মোলারিটি হচ্ছে মোল পার কেজি। তাহলে এখানে বসিয়ে দিলে কেলভিন কেজি মোল ইনভার্স, যে কেলভিন কেজি মোল ইনভার্স এটা। তাহলে জলের জন্য এভোলিউশনিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 0.513 কেলভিন কেজি মোল ইনভার্স। ধরো একটা মোটামুটি ভাবে, যদি একটা মোটামুটি ভীষণ ডাইলিউট একটা সলিউশন নাও, ধরো এতটা ডাইলিউট সলিউশন আছে, মোলারিটিতে 0.1 মোল পার কেজি। তা 0.1 মোল পার কেজি যদি তোমার কনসেন্ট্রেশন হয়, তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ভ্যালুটা কত হবে, ডেল্টা টিবিটা কেবি ইন্টু এম বললাম তো, যেখানে কেবি এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি এই যে 0.5, মানে 0.513 অ্যাকচুয়ালি, কিন্তু আমি 0.5 অ্যাপ্রক্সিমেট লিখছি বলে 0.5 কেলভিন পার কেজি পার মোল, কেলভিন পার কেজি পার মোল, তাকে গুণ করছে কি দিয়ে, এম দিয়ে, মোলারিটি দিয়ে, অর্থাৎ 0.1 মোল পার কেজি। দেখা কেজি ইনভার্স কেজি কেটে গেল, মোল মোল ইনভার্স কেটে গেল, তার মানে উত্তরটা বেরোচ্ছে 0.05 কেলভিন। তার মানে দেখো, যে যদি একটা মোটামুটি ভাবে ডাইলিউট সলিউশন নাও, যার মোলারিটি 0.1 মোল পার কেজি, জলকে তুমি সলভেন্ট হিসেবে ব্যবহার করো, তাহলে অ্যাকচুয়ালি যে বয়লিং পয়েন্টটা বাড়ছে সেটা দেখো ভীষণ ভীষণ কম, 0.05 কেলভিন, মানে তোমার 1 কেলভিনের 20 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আমি বলছি বটে, কিন্তু এক্ষেত্রে অ্যাকচুয়ালি টেম্পারেচার রাইজটা ঘটে
এই টেম্পারেচার রাইজ থেকে কিন্তু ভীষণ ভীষণ কম হয়। সেখানে অ্যাকুরেট মেজার অফ ডেল্টা টিবি ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যাকুরেট মেজারমেন্ট অফ ডেল্টা টিবি ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে মোলার মাস ডিটারমাইন্ড বাই দ্য মেজারমেন্ট অফ ডেল্টা টিবি অ্যাসোসিয়েটেড উইথ সিগনিফিক্যান্ট এরার। মানে তোমার এখানে এই যে বয়লিং পয়েন্টের ইনক্রিজটা এতটাই কম হচ্ছে, হ্যাঁ, এতটাই যদি কম হয়ে যায় তাহলে এটা মানে সেটা মেজার করতে তোমার খুব একটা ভালোভাবে মেজার করতে পারবে না। খুব ছোট জিনিস, মাপ থেকে সামান্য যদি ভুল হয়ে যায় তাহলে পার্সেন্টেজ এটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, সেই জন্যে ইউজুয়ালি মোলার মাস ডিটারমাইন, দেখো এই প্রিন্সিপাল থেকে করে ফেলা যাবে। তুমি যদি এটা জানো, দেখো এইখান থেকে এই তো তুমি যদি মানে যখন নিউমেরিক্যাল প্রবলেম পরে দেখাচ্ছি তোমাকে আর কি, যেহেতু তোমার এই ফর্মুলাটা ডেল্টা টিভিতে কেবি ইন্টু এম এটা কিন্তু তোমার আছে, তাহলে কত মোলাল সলিউশন যদি তুমি জানো আর এলিভেশনের বয়লিং পয়েন্টটা যদি মেজার করে তাহলে কেবিটা তুমি পেয়ে যাবে। তাহলে ওয়ান্স কেবি পেয়ে গেলে কেবিটা কিন্তু আর টিভি স্টার তার স্কোয়ার M1 বাই মোলার এনথালপি ভেপোরাইজেশন। এই ইকুয়েশন থেকে মোলার মাস অফ দ্য সলভেন্ট যদি ক্যালকুলেট করতে পারো তাহলে তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে এটা। আবার উল্টো দিকে যদি এলিভেশন আর বয়লিং পয়েন্ট জানো আর কেবির ভ্যালু বলে দেওয়া থাকে তাহলে মোলালিটি অফ দ্য সলিউশন তুমি বের করে ফেলতে পারছো। আর ওয়ান মোলালিটি বের করে ফেলতে পারলে সেখান থেকে মোলার মাস অফ দ্য সলিউটও তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, যতটুকু বললাম পরিষ্কার? তা দেখো তাহলে এর ক্ষেত্রে এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো কেমন পড়ে দেখো। বলছে 10 গ্রাম অফ এ সাবস্টেন্স dissolved in 100 gram water raised its boiling point by 0.5 ডিগ্রি। বলছে কোন একটা সাবস্টেন্স 10 গ্রাম 100 গ্রাম জলে ডিজলভ করার জন্য বয়লিং পয়েন্টে 0.5 ডিগ্রি বেড়ে গেছে। ক্যালকুলেট দ্য মোলার মাস অফ দ্য সলিড। ওই যে সলিডের মোলার মাসটা তোমাকে বের করতে হবে, দেওয়া আছে কেবি ফর ওয়াটার হচ্ছে 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে দেখো ডেল্টা টিভিটা কিন্তু কেবি ইন্টু এম, তাই এখান থেকে মোলারিটি থেকে বের করে ফেলবে কি দিয়ে না ডেল্টা টিভি বাই কেবি দিয়ে। দেখো ডেল্টা টিভিটা 0.5 বলে দেওয়া আছে, কেবিটা 0.52 বলে দেওয়া আছে, তাহলে বসালে তোমার এখান থেকে এমটা বেরিয়ে গেল। আর তুমি যদি ডেল্টা টিভির ভ্যালু বলে দিই কিন্তু 0.5 ডিগ্রি, কেবিটা হচ্ছে 0.52 কেলভিন পার কেজি পার মোল। হ্যাঁ, এটা যদি হয় তোমার, তাহলে এখান থেকে এমটা মোলালিটি অফ দ্য সলিউশন থেকে অটোমেটিক্যালি বেরিয়ে গেল। মানে এইটা বেসিক্যালি হচ্ছে কত না 0.5 ডিগ্রি, বাট এখানে কেলভিনে, এটা ডিভাইডেড বাই 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। এটা করে উত্তরটা কত বেরোচ্ছে দেখে না, মোল পার কেজিতে উত্তর বেরোবে এটা। মানে এটা হচ্ছে একের খুব কাছাকাছি, একের খুব কাছাকাছি একটা বেরোবে। আর এবারে বলছে তোমার ক্যালকুলেট দ্য মোলার মাস অফ দ্য সলিউট। এবারে দেখো এখানে তো বলেই দিয়েছে 100 গ্রাম ওয়াটার 10 গ্রাম সলিউশনটাকে 10 গ্রাম সাবস্টেন্সটাকে কন্টেন্ট করছে। তাহলে 1 কেজি বা 1000 গ্রাম ওয়াটার তাহলে কত গ্রাম সাবস্টেন্স কন্টেন্ট করবে, 100 গ্রাম। তাহলে মোলালিটি অফ দ্য সলিউশন কি হয় তোমার, মানে এখানে কত মোল সলিউট ডিজলভ করা আছে 1 কেজি সলভেন্টে। তাহলে আমি 1 কেজি সলভেন্টে দেখলাম 100 গ্রাম সাবস্টেন্স ডিজলভ করা আছে, তাহলে 100 গ্রামকে তুমি যদি তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করো তাহলেই মোলালিটিটা বেরোবে। তাহলে 100 গ্রাম ডিভাইডেড বাই M2 সেটা হবে মোলালিটি। সেইখান থেকে তুমি M2টাকে বের করে ফেলতে পারো। তাহলে বুঝতে পারলে এই নিউমেরিক্যাল প্রবলেমটা কেমন করে করলাম, পরিষ্কার? ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা করা সহজ, তুমি এটাকে করে নিতে পারো। তাহলে দেখো তাহলে এলিভেশন আর বয়লিং পয়েন্ট হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়ালিটেটিভ প্রপার্টি। তাহলে কি কি মনে রাখছো তুমি? তাহলে কেন এলিভেশন আর বয়লিং পয়েন্ট হচ্ছে আমি বললাম, কি বললাম যে এমনিতে যেটা হয় যে কোন একটা লিকুইডের ভেপার প্রেশারটা টেম্পারেচার বাড়ালে বাড়ে, সেটা বেড়ে 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 যখন এক্সটার্নাল প্রেশারের সঙ্গে সমান হয়ে গেলে তখনই বয়েল করে এবং তুমি বয়েলিং পয়েন্টটা পাও। এবারে যদি আমি কোনো কারণে একটা নন ভোলাটাইল সলিউট একটা ভোলাটাইল সলভেন্টে অ্যাড করি তাহলে ভেপার প্রেশারটা কমে যায়। তা ভেপার প্রেশার যদি কমে যায় তাহলে আমাকে বেশি টেম্পারেচার বাড়াতে হবে, তবেই হচ্ছে ভেপার প্রেশারটা এক্সটার্নাল প্রেশারের সঙ্গে সমান হবে। সেই জন্য তোমার টেম্পারেচারটা বেশি দিতে হবে, অর্থাৎ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হবে। এবার এলিভেশন অফ বয়লিং পয়েন্টের যে এক্সপ্রেশনটা খুব পপুলার সেটা হচ্ছে এইটা, ডেল্টা টিভিটা হচ্ছে কেবি ইন্টু এম।
এবার ডেল্টা টিভিটা যে কেবি ইন্টু এম সেটা কি করে এলো আমি আরো 2-3টে এক্সপ্রেশন থেকে জাস্ট বলেছি। প্রথমে এলএন এক্স1 এর টার্মসে বলেছিলাম, তারপর হচ্ছে এক্স2 টার্মসে বললাম, তারপর একটা এম মোলাল সলিউশন হলে তোমার যেটা মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কেবি ইন্টু এম হয়ে যায়। সেখানে কেবিটা হচ্ছে এভোলিউশনারি কনস্ট্যান্ট বা বয়লিং পয়েন্ট এলিভেশন কনস্ট্যান্ট, সেই কেবির এক্সপ্রেশনটা তোমায় জানতে হচ্ছে এটা। এবং সেখান থেকে তুমি জাস্ট ওই কেবির ভ্যালুটা জলের জন্য ক্যালকুলেট করে দেখে নিলে এটা কেমন মোটামুটি দাঁড়াচ্ছে, এবং সেই মতো করে কেমন করে তুমি নিউমেরিক্যাল প্রবলেম করবে সেটা তোমার বলে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্টটা বুঝে গেলে তো? বুঝছে? আচ্ছা, এবারে চলে এসে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা কি হচ্ছে দেখো, দেখো সলিডেরও একটা ভেপার প্রেশার থাকে আর লিকুইডের ভেপার প্রেশার হয়। এবারে যেটা হয় যখন সলিডের ভেপার প্রেশার লিকুইডের ভেপার প্রেশার সমান হয়ে যাচ্ছে, তখন বেসিক্যালি করে একটা ধরো সলিড সে বেসিক্যালি মেল্ট করে। তাহলে এবারে আমি যেটা করছি যে ধরো তোমার একটা সলিড আছে, এখানে সলিড আছে, তার করসপন্ডিং একটা ভেপার প্রেশার আছে, আর একটা পিওর ধরো লিকুইড আছে, তার একটা ভেপার প্রেশার আছে। আর এবারে আমি সলিডের টেম্পারেচার বাড়াচ্ছি, সলিডের টেম্পারেচার বাড়ালে কি হবে, লিকুইডের টেম্পারেচার চেঞ্জ করছে না, সলিডের টেম্পারেচার যখন আমি বাড়াচ্ছি সলিডের ভেপার প্রেশার বাড়ছে, বেড়ে 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 যাবে, যখন লিকুইডের ভেপার প্রেশারের সঙ্গে সমান হলো, এটা সলিডের এটা ভেপার প্রেশার, মানে পি ফর সলিড, এটা পি ফর লিকুইড। তুমি জানো যে সলিড তো লেস ভোলাটাইল, তাহলে সলিডের ভেপার প্রেশার কম, লিকুইডের ভেপার প্রেশার বেশি। এবারে তোমাকে সলিডের টেম্পারেচার বাড়াতে হবে, ধরো জলের ক্ষেত্রে হলে -10 ডিগ্রি, তারপরে -9 ডিগ্রি, -8 ডিগ্রি। এবার ওখানে জলের টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, সরি বরফের টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, বাড়ালে বরফের করসপন্ডিং ভেপার প্রেশারটা বাড়ছে বা সলিডের ভেপার প্রেশারটা বাড়ছে, বেড়ে বেড়ে যখন লিকুইডের ভেপার প্রেশারের সঙ্গে সমান হয়ে গেল তখনই সে মেল্ট করে। আচ্ছা, এবারে তুমি যখন ওর একটা ভোলাটাইল সলভেন্টের নন ভোলাটাইল সলিড তুমি অ্যাড করছো, এখানে এটা পিওর ছিল, এটা পিওর ছিল, এবারে ভোলাটাইল সলভেন্টের নন ভোলাটাইল সলিড অ্যাড করলে এটা পিওরই রইল, কিন্তু এইটা কি হলো, এটা কি হলো না, তুমি জানো যে ভেপার মানে একটা ভোলাটাইল সলভেন্টের নন ভোলাটাইল সলিড অ্যাড করলে পিওর সলভেন্টের জন্য যা ভেপার প্রেশার হয়, সলিউশনের ভেপার প্রেশার তোমার কিছুটা কমে গেছে, কমে গিয়ে কি হচ্ছে না, ধরো এরকম একটা কিছু হয়ে গেছে, এইটাই যেটা হয়ে গেছে পি মানে ভেপার প্রেশার অফ দা তোমার এই টু মানে হচ্ছে ভেপার, সরি এটা ভেপার প্রেশার অফ দা মানে সলভেন্ট ইন সলিউশন। এটা তাহলে কি হলো, সলিডটা যেমন আছে তাই রয়ে গেল, কিন্তু লিকুইড যেটা সেটা এখন সলিউশনে কনভার্টেড হয়ে গেছে বলে তার ভেপার প্রেশারটা কমে গেছে, রাউল সাহ যে ভেপার প্রেশারটা কমে গেছে। আর এবারে এই পার্টিকুলার ক্ষেত্রে টেম্পারেচার বাড়িয়ে 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 যতখানি টেম্পারেচার দিলে তুমি সলিড থেকে লিকুইডে পৌঁছাতে পারতে, এক্ষেত্রে কি হচ্ছে, তোমাকে অতখানি আর দিতে হচ্ছে না, এই যে এতটা পরিমাণ যে কমে গেল এইটা তোমাকে কিছু দিতে হচ্ছে না, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত পৌঁছালে হয়ে যাচ্ছে। তো দেখো কি হচ্ছে যে তোমার পিওর লিকুইডে যে ভেপার প্রেশার হয়, সলিউশনের ভেপার প্রেশারটা কমে গেল, তার মানে সলিডের সঙ্গে গ্যাপটা কমে গেল। তাহলে আগের ক্ষেত্রে সলিডের টেম্পারেচার যতটা বাড়ালে সে মেল করতো, এখন সলিডের টেম্পারেচার অতটা বাড়াতে হবে না মেল করার জন্য। তার মানে কি হচ্ছে, লোয়ার টেম্পারেচার সে মেল করে যাবে, লোয়ার টেম্পারেচার মেল করলে কি হয়ে যাবে, ডিপ্রেশন অফ মেল্টিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হবে। বুঝতে পারলে কেন ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা হচ্ছে, তার কারণটা পরিষ্কার? আচ্ছা দেখো, মানে ব্যাপারটা এরকম করে ভাবো, ধরো একটা পিওর সলিড, তার ভেপার প্রেশার ধরে নাও 100 মিলিমিটার এইচজি, আর পিওর লিকুইড তার ভেপার প্রেশার ধরো 500 মিলিমিটার এইচজি। তাহলে এবারে সলিডকে মেল করতে গেলে কি করতে হবে, টেম্পারেচার বাড়িয়ে বাড়িয়ে সলিডের ভেপার প্রেশারটা যেটা 100 ছিল বেড়ে 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 যখন 500 সমান হবে, তখন সলিডের ভেপার প্রেশার এবং লিকুইডের ভেপার প্রেশার সমান হয়, তখনই কোনো একটা সলিড মেল্ট করে। আচ্ছা, এবারে পিওর সলভেন্ট থেকে যখন তুমি পিওর লিকুইড বা পিওর সলভেন্টে যখন তুমি নন ভোলাটাইল সলিড একটা অ্যাড করছো, ভেপার প্রেশারটা কমে গেছে, রাউলস ল থেকে শুনেছে যে ভেপার প্রেশারটা কমে গেছে। তাহলে পিওর সলভেন্টে যে ভেপার প্রেশার ছিল, এখন সলিউশনে যে সলভেন্টটা আছে তার ভেপার প্রেশারটা কমে গেল, তাহলে 500 ছিল এখন 400 হয়ে গেল।
তাহলে আগে 100 থেকে 500 থেকে যতখানি টেম্পারেচার বাড়াতে হয়েছিল, এখন 100 থেকে 400 থেকে অতখানি টেম্পারেচার বাড়াতে হবে না। সেখানে কি হচ্ছে, যে সলিডটা যে টেম্পারেচারে মেল্ট করতো তার থেকে কম টেম্পারেচারই মেল্ট করে যাবে, তখনই হয়ে যাবে কি ডিপ্রেশন আর মেল্টিং পয়েন্ট হয়ে যাবে, বা ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ঠিক আছে, তো এটা কোয়ালিটেটিভিটি ব্যাপারটা পরিষ্কার তো, যে কেন ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবারে এর জন্য তুমি এক্স্যাক্টলি একই রকম করে ডেরিভেশন করবে, একই রকম করে ডেরিভেশন করে যে ফাইনাল এক্সপ্রেশনটা তুমি পৌঁছাবে সেটা হচ্ছে এইটা, যে মাইনাস ডেল্টা টিএফ, আগে ছিল ডেল্টা টিবি, এখানে মাইনাস ডেল্টা টিএফ, যেখানে মাইনাস ডেল্টা টিএফ, দেখো টিএফটা সেটা হচ্ছে তোমার সলিউশনে এখানে কোথাও একটা লেখা থাকবে, এই যে ডেল্টা টিএফটা হচ্ছে টিএফ মাইনাস টিএফ স্টার, অর্থাৎ সলিউশনে ফ্রিজিং পয়েন্ট মাইনাস হচ্ছে পিওর যে লিকুইড তার ফ্রিজিং পয়েন্ট, তার যে ডিফারেন্স ডেল্টা টিএফ। এবারে তার মাইনাসটা, অর্থাৎ মাইনাস ডেল্টা টিএফটা কে এফ ইন্টু এম হয়ে গেল, যেখানে কে এফটা হচ্ছে আর টিএফ স্টার স্কোয়ার এম ওয়ান বাই ডেল্টা এইচ বা স্টার ওয়ান ফিউশন। মানে এখানে হচ্ছে এই যে মানে এতে আটটাগুলোতে যেমন আছে আছেই আর কি। তাহলে এইটা হচ্ছে যে পিওর যে লিকুইডটা তার ফ্রিজিং পয়েন্ট, আর এখানে হচ্ছে মোলার এনথালপি অফ ফিউশন, অর্থাৎ বরফ থেকে জলে যাওয়ার জন্য পার মোল তোমাকে কতখানি হিট দিতে হচ্ছে এইটা আর কি। তাহলে এই কেএফটাকে বলে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট অর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট। তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ডেল্টা টিবিটা হচ্ছে কেবি ইন্টু এম, এখানে মাইনাস ডেল্টা টিএফ হচ্ছে কেএফ ইন্টু এম। এবার অবভিয়াসলি এই যে এম এতে আসার আগে, তার আগে তোমার এক্স টু টার্মস এক্সপ্রেশনটা থাকবে, এইটা এই যে এক্স টু টার্মস এক্সপ্রেশনটা ছিল, এক্স টু টার্মস এক্সপ্রেশনটা ছিল, তার আগে আবার তারও আগে হচ্ছে এক্স টুর বদলে এখানে এলএন এক্স মাইনাস এলএন এক্স ওয়ান ছিল, মানে এখানে এলএন এক্স ওয়ান ছিল, এবারে এলএন এক্স ওয়ান থেকে এক্স টুতে গেলে একটা মাইনাস চলে, সেই মাইনাসটা আমি আগে পাঠিয়ে দিয়েছি আর কি। এইটা তাহলে এখানে এলএন এক্স ওয়ানটা সেক্ষেত্রে এক্স টুতে আসতে পারবে, এক্স টুতে থেকে তুমি জাস্ট মোলারিটির টার্মসে চলে আসতে পারবে। তাহলে এখানে মাইনাস ডেল্টা টিএফ কে এফ ইন্টু এম হচ্ছে, এখানে কে এফটা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে সাডেনলি এই ডান দিকে যে টার্মটা আছে কে এফ ইন্টু এম, এটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে মাইনাস ডেল্টা টিএফ যদি পজিটিভ হয়ে যায় তাহলে ডেল্টা টিএফটা কত, তাহলে মাইনাস ডেল্টা টিএফ পজিটিভ মানে ডেল্টা টিএফটা নেগেটিভ, আর ডেল্টা টিএফ তো টিএফ মাইনাস টিএফটা সেটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ টিটা লেস দ্যান টিএফ স্টার, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে পিওর অবস্থার যা ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্টটা কমে যাচ্ছে, ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে। এবার ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট সেটা একটা কোয়ালিটেটিভ প্রপার্টি। এবারে তুমি যদি জলের জন্য কেএফ এর ভ্যালুটাকে ক্যালকুলেট করো, আর টিএফ স্টার স্কোয়ার এম ওয়ান বাই মোলার এনথালপি ফিউশন, তাহলে মোলার এনথালপি ফিউশন 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে মোলে করতে গেলে 80 ইন্টু 18 ক্যালোরি পার মোল হয়ে যাচ্ছে। আর এর ভ্যালু বসিয়ে দিয়েছি, ফ্রিজিং পয়েন্ট 273.15 কেলভিন, সেটাকে বসিয়ে দেওয়া হচ্ছে, আর এম ওয়ানটা জলের জন্য 8 ইন্টু 10 মাইনাস 30 কেজি পার মোল বসিয়ে দেওয়া হচ্ছে, বসিয়ে যেটা উত্তরটা বেরোচ্ছে 1.86 কেলভিন কেজি মোল ইনটু, তাহলে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালু ফর ওয়াটার সেটা হয়ে যাচ্ছে 1.86 কেলভিন কেজি মোল ইনটু। এবারে দেখো মোটামুটি একটা ডাইলিউট সলিউশন একটা নিচ্ছি যার মোলারিটি হচ্ছে 0.1 মোল পার কেজি, তার জন্য যদি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট তুমি ক্যালকুলেট করো, বুঝতে পারছো কেএফ এর জায়গায় 1.86, তাকে গুণ হয়ে গেল হচ্ছে 0.1, গুণ করলে 0.186, তার মানে অন্ততপক্ষে এর থেকে বেটার। মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ক্ষেত্রে এটা মাইনাস 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হচ্ছিল, মানে 1 ডিগ্রির 20 ভাগের 1 ভাগ, এখানে অন্তত তা নয়, এটা হচ্ছে 0.2, মানে মোটামুটি 1 ডিগ্রি 5 ভাগের 1 ভাগ তোমার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে। আচ্ছা, এবারে যেমন করে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট একটা প্রবলেম করলাম, তার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট একটা প্রবলেম করতে পারি। কি বলছে, 0.36 গ্রাম অফ এ সাবস্টেন্স ডিজলভ ইন 25 গ্রাম অফ বেনজিন, তার জন্য ফ্রিজিং পয়েন্টের ডিক্রিজ হয়েছে কত, 0.42 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালকুলেট দ্য মোলার মাস অফ দ্য সলিড। তাহলে দেখো
এই প্রবলেম তো খুব সহজ প্রবলেম। তোমার মাইনাস ডেল্টা টিএফটা কেএফ ইন্টু এম যেহেতু, তাহলে এইখান থেকে আমি এমটাকে ক্যালকুলেট করে নিই, মাইনাস ডেল্টা টিএফ ডিভাইডেড বাই কেএফ। তাহলে মাইনাস ডেল্টা টিএফটা কত বলে দিয়েছে, 0.42 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এত কেলভিনই আমি লিখছি। আর কে এফটা কত, 5.15 কেলভিন কেজি মোল ইনভার্স, এইটা। তাহলে এটা হচ্ছে মোলালিটিটা, দেখো উত্তরটা তোমার বেরোবে, কেলভিন কেলভিন কেটে যায় যদি, তোমার মোল পার কেজিতে যেটা উত্তরটা বেরোবে এইটা। এইটা হচ্ছে তোমার মোলালিটিটা বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবারে 25 গ্রাম, সরি 25 গ্রাম সলভেন্ট contains 0.36 গ্রাম সলিউট। তাহলে 1000 গ্রাম মানে 1 কেজি সলভেন্ট কন্টেন্স কত হবে, 0.36 বাই 25 ইন্টু 1000। এইটা ছিল গ্রামে, এটা ছিল গ্রামে, এটা হচ্ছে গ্রামে। তো এটাকে করে দেখো, করে সামথিং একটা গ্রামে তোমার অ্যান্সার বেরোবে। এবারে মোলালিটি এম সমান কত, এই যে পরিমাণটা বেরোলো সেটাকে আমি ডব্লিউ বলি, তাকে মোলার মাস দিয়ে ভাগ করতে হবে, করে এখান থেকে মোলার মাসটা হচ্ছে ডব্লিউ বাই এম, কত হয়েছে আমি বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এইটাকে ক্যালকুলেট করে কত বলো তো, 0.36 ইন্টু 1000 ডিভাইডেড বাই 25, এটা গুণ করে কত হয়েছে, 90 নাকি, না 9, কত একটা 9 বেরিয়েছে নাকি। পুরোটা ক্যালকুলেট করে 14.4 আসছে। না এইটা কত, এইটা কত বেরোচ্ছে, এই যে 0.36 বাই 25 ইন্টু 1000 কত, ওটা 14.4 আসছে। ও তার আগে কেএফটাকে, মানে আচ্ছা এইটাকে ক্যালকুলেট করে নিতে হবে, তাই তো। এইটাকে বলে নাও, এইটা এমটা কত বেরিয়েছে একটু বলে নাও। 0. জোরে বলো না, 0.08। আচ্ছা, তাহলে এইটা কত বেরোলো বললি, 0.36 ইন্টু 1000 বাই 25 কত, 13.4, 14.14, 14.4। হুম 14.4। তাহলে এবারে এখান থেকে যখন M1টা ক্যালকুলেট করবে তাহলে কি হবে, মানে মোলার মাস অফ দ্য সলভেন্ট, তাহলে মোলার মাস অফ দ্য সলভেন্ট না, এটা সলিউট হবে। আমি তো এখানে সলিউটে মোলার মাস যখন ক্যালকুলেট করছি, মানে এমটা হচ্ছে ডব্লিউ বাই M2, তাহলে M2টা কত হবে, ডব্লিউ বাই এম, ডব্লিউটা হচ্ছে 14.4 গ্রাম, আর মোলারিটিতে কত বেরিয়েছে, 0.08। এখানে ইউনিটগুলো আবার একটু পাল্টাতে হবে। আচ্ছা, এত গ্রাম মানে এটাকে করে দাও 14.4 ইন্টু 10⁻³ কেজি। হ্যাঁ, দাঁড়াতে 1 সেকেন্ড, কি করলাম,
এক মিনিট। মোল পার কেজি, এত গ্রাম। এত ইন্টু 10⁻³ কেজি, এটা ভাগ করছি 0.08 মোল পার কেজি দিয়ে। না ইউনিটটা কেন এরকম হচ্ছে বলো তো? না ইউনিটটা কি গন্ডগোল করলাম? মোল পার কেজিতে, ঠিক আছে, মোল পার কেজিতে বেরোলো। তাহলে এবারে তোমার 25 গ্রাম সলভেন্ট ছিল, সেখানে 0.36 গ্রাম সলিউট এখানে ছিল। তাহলে 1 কেজিতে কত গ্রাম সলিউট থাকবে? 14.4 গ্রাম, মানে 14.4 - 6 কেজি। ঠিক আছে, তাহলে মোলার লিখি যেটা W/M2, M2টা কত হচ্ছে W/M, W/M, Wটা যদি এত কেজি বলি, তাহলে মোলারিটিটা হচ্ছে 0.08 মোল পার কেজি যদি বলি, তাহলে ইউনিটটা কেন এরকম হচ্ছে? ইউনিটটা আমি কিছু ভুল করলাম না? ওজনকে মলিকুলার ওয়েট দিয়ে আমি ভাগ করছি, তাহলে মলিকুলার ওয়েটটা পাবো, কিন্তু মলিকুলার কেজি পার মোলে তো অ্যান্সার বেরোনোর কথা না। কেজি পার মোল, এখানে কেজি ইনভার্সটা আবার কেন চলে যেতে পারে? এত গ্রাম, 1000 গ্রাম কন্টেন্ট হচ্ছে এত গ্রাম। মানে 1 মিনিট, আমি এখানে করে আবার মুছে দিচ্ছি। তাহলে তুমি যদি কেলভিন কেজি মোল মোল পার কেজি করে গেলে চলে যাবে। এটা হচ্ছে মোল পার কেজি। আর ইউনিটটা কেন এরকম হয়ে যাচ্ছে বলো তো? আমি তো কিছু মানে কনফিউজ হয়ে যাচ্ছি। যে আগেরটা যেমন হলো একই রকম তো প্রবলেমটা। এমটা যখন ক্যালকুলেট করছো, এখানে আসলে পুরোটাকে করিনি বলে বোঝা যায়নি। হুম, 1 লিটার কন্টেন্ট করছে এত গ্রাম, মানে একই রকম করে তো হলো। 1 লিটার কন্টেন্ট করছে তোমার 14.4 গ্রাম, মানে 14.4 কেজি। তাই তো? তাহলে পরিমাণটা হচ্ছে এত কেজি। তাহলে এখানে M2টা হয়ে গেল W/m, কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিন কেজি মোল ইনভার্স। বেশ, ইউনিটটা কেমন কনফিউজিং হয়ে যাচ্ছে না? মানে ধরো আমি তো মোলার মাসটাকে ক্যালকুলেট করব, মোলার মাসটা তো আলটিমেটলি উত্তর বেরোনোর কথা হচ্ছে কেজি পার মোলে, কিন্তু কেজি পার মোল হচ্ছে না কেন?
মোলালিটি, ও এখানে এখানে তো সরি, মোলালিটি মানে নাম্বার অফ মোলস হবে, ঠিকই আছে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে এমটা, আসলে এখানে এমটা মোলারিটির দিকলে হবে না, এইটা বেসিক্যালি নাম্বার অফ মোলস। মানে তোমার এখানে এখানে যখন আমি এম সমান W/M2 বলছি, এখানে M2 হচ্ছে W/M, W/M মোলার মাসটা কত হবে, টোটাল ওজন ডিভাইডেড বাই কত মোল, এইটা, তবে এইটা বেরোবে, ঠিক আছে। এটা হচ্ছে কেজি পার মোল, ওই জন্য এরকম হচ্ছে। এটা হচ্ছে কেজি পার মোলে অ্যান্সার বেরোবে। তাহলে এটা করে কত বেরোচ্ছে দেখো তো, এটা কত বেরোচ্ছে, ভাগ করুন। 0.18 কেজি পার মোল, মানে 180 গ্রাম পার মোল, ঠিক আছে এটা। হ্যাঁ, মানে এখানে যখন তুমি মানে মলিকুলার ওয়েটটাকে ক্যালকুলেট করবে, ওজনকে তোমাকে ভাগ করতে হবে কত মোল দিয়ে। হ্যাঁ, তাহলে এইখানে এমটা বেসিক্যালি কত মোল সলিউট আছে সেটাকে তোমার বুঝতে হবে। এখানে তোমার এখানে মোলারিটি এইরকম ভাবে নাম লিখে এটা লেখা উচিত হচ্ছে নাম্বার অফ মোলস ইকুয়াল টু মোলস অফ সলিউট। এইটাকে আমি যদি এম বা কিছু একটা বলি এখন, এটা মোলারিটি ঠিক নয়, এটা হচ্ছে W/M2 করে, এটা ঠিক আছে। তো দেখো, যেটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট জানলেই না তুমি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা তোমার অটোমেটিক্যালি মনে থেকে যাবে। মানে যখন ডেরিভেশন করতে হয়, এই ডেরিভেশনের স্কিমটাও না এক্স্যাক্টলি একই রকমের। ডেরিভেশনটা তোমায় করতে হচ্ছে না যদিও, তো ডেরিভেশন যদি করতে তাহলে সেটা কিন্তু একই রকম ভাবে জিনিসটা হতো। আর এবারে চলে এসো অসমোটিক প্রেসারে। আচ্ছা, অসমোটিক প্রেসারেও তোমার থার্মোডাইনামিক ডেরিভেশনের দরকার নেই। মানে অসমোটিক প্রেসারটা জিনিসটা কি একটুখানি ভালো করে বলি। আচ্ছা, অসমোটিক প্রেসার ব্যাপারটা কি দেখো, ধরো তোমার কাছে একটা প্রথমে এই ধরো আমি একটা কন্টেনার, মাঝে একটা পার্টিশন করা আছে, এই পার্টিশনটা হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন। এবারে ধরো তোমার এইখানে একটা ধরে নাও তোমার পিওর সলভেন্ট আছে, এইখানে দেখো তার সলিউশন আছে, একদিকে পিওর সলভেন্ট আছে, একদিকে সলিউশন আছে। আর এবারে যেটা দেখা যায়, যদি একটা পিওর সলভেন্ট এবং সলিউশন একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আলাদা করা থাকে কোনো একটা গিভেন টেম্পারেচার এবং প্রেসার, এখানে যে টেম্পারেচার প্রেসার, এখানে যদি একই টেম্পারেচার প্রেসার তুমি রাখো, তাহলে যেটা হয় যে এই পিওর সলভেন্ট থেকে সলিউশন সাইডে না সলভেন্টগুলো স্পন্টিনিয়াসলি গেতে থাকে। তাহলে একদিকে পিওর সলভেন্ট আছে, একদিকে সলিউশন আছে, একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আলাদা করা আছে, দুদিকে টেম্পারেচার প্রেসারটা হচ্ছে সমান। তাহলে পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে সলভেন্ট মলিকুলগুলো স্পন্টিনিয়াসলি যেতে থাকে। যার জন্য কি হবে, এইখানে তোমার একটা মানে যদি চলে গেছে তাহলে এদিকে হাইটটা বেশি হয়ে যাবে, এদিকে হাইটটা কম থাকবে, তাহলে একটা হাইট ডিফারেন্স তৈরি। তাহলে এখানে হাইটটা তাহলে এখানে আছে, এখানে হাইটটা এখানে উঠে গেছে, একটা হাইটের ডিফারেন্স তৈরি হয়েছে এটার সাথে। যদি হাইটের ডিফারেন্স তৈরি যদি এইচ হয়, তাহলে একটা প্রেসার ডিফারেন্স তৈরি হবে, সেটা পাই ইকুয়াল টু এইচ রো জি। এই পাইটাকে বলা হবে তোমার অসমোটিক প্রেসার। তাহলে অসমোটিক প্রেসার জিনিসটা কি একটু ভালো করে বুঝে নাও, যেটা বললাম। তাহলে একটা পিওর সলভেন্ট আছে আর একটা সলিউশন আছে, দুদিকে টেম্পারেচার প্রেসারগুলো এক্স্যাক্টলি একই এবং তারা একে অপরের সঙ্গে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে তাদের সেপারেট করা আছে। তা সেমি পারমিয়েবল মেমব্রেন যদি সেপারেট করা থাকে, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে এই সলভেন্ট মলিকুলসগুলো জাস্ট যেতে থাকছে। তা গেলে কি হবে না, এদিকে হাইটটা একটুখানি বেড়ে যাবে। তাহলে এই যে হাইটটা বেড়ে গেল বলে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার এলো, সেই প্রেসার থেকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার। ঠিক আছে, এইটা বুঝতে পারলে অসমোটিক প্রেসার জিনিসটা কি বুঝতে পারলে তো? ঠিক আছে। আচ্ছা, এবারে এই অসমোটিক প্রেসারের এক্সপ্রেশনটা বের করতে হয়, তার জন্য যে ইকুয়েশনটা তোমার
হয় সেটা হচ্ছে পাই ইকুয়াল টু C2 ইন্টু RT, যেখানে C2টা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন সলিউশন, পাইটা হচ্ছে অসমোটিক প্রেশার, আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টিটা হচ্ছে টেম্পারেচার। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলে ভ্যান ডফ ইকুয়েশন অফ অসমোটিক প্রেশার। তাহলে অসমোটিক প্রেশারের জন্য তোমাকে ডেরিভেশনটাকে করতে হবে না। তাহলে অসমোটিক প্রেশার জিনিসটা তুমি কি বুঝলে, না একদিকে পিওর সলভেন্ট আছে, একদিকে সলিউশন আছে। তাহলে পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন সলভেন্টটা যেতে থাকে, সেই জন্য সলিউশনের হাইটটা বেড়ে গেল, সলভেন্টের হাইটটা কমে গেল, যে হাইট ডিফারেন্সটা তৈরি হলো সেটা যদি এইচ হয়, এইচ রোধী যে প্রেশারটা সেটা অসমোটিক প্রেশার, এবং সেই অসমোটিক প্রেশারটা তুমি ডিরাইভ করতে পারো। ডিরাইভ করলে তার ফাইনাল এক্সপ্রেশনটা বেরো পাই ইকুয়াল টু C2 RT, দিস ইজ দ্য ভ্যান ডফ ইকুয়েশন অফ অসমোটিক প্রেশার। এখানে ডেরিভেশনটা কষে দেওয়া আছে, কিন্তু ডেরিভেশনটা আমি কিছু করবো না, আমি জাস্ট সরাসরি ফাইনাল অ্যান্সারটা লিখবো পাই ইকুয়াল টু C2 ইন্টু RT। আচ্ছা, এবারে দেখো এইখানে একটা জিনিস বলে নিই, এখানে যেমন পিওর সলভেন্ট আর তোমার সলিউশন বললাম, এরকমও হতে পারে ধরো তুমি একদিকে পিওর সলভেন্ট আর একদিকে সলিউশন, এটা না কনসিডার করে দুদিকে তুমি সলিউশন রেখেছো, কিন্তু একদিকে কনসেন্ট্রেশন কম, একদিকে কনসেন্ট্রেশন বেশি, তাহলে একই রকমের সিচুয়েশন হবে। এদিকে একটা হাইট ডিফারেন্স তোমার তৈরি হয়ে যেতে পারে। কখন? ধরো এইখানে হচ্ছে তোমার সলিউশন অফ লোয়ার কনসেন্ট্রেশন এখানে আছে, এদিকে হচ্ছে সলিউশন অফ হায়ার কনসেন্ট্রেশন আছে। এইখানে যে টেম্পারেচার প্রেশার, এদিকে টেম্পারেচার প্রেশার একই আছে, এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। এক্ষেত্রে তোমার এই লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে সলভেন্টে চলে যাচ্ছে, হ্যাঁ, সেটাও হচ্ছে অসমোসিস। তাহলে একটা পিওর সলভেন্ট সলিউশন, তাদের মধ্যে অসমোসিস ভাবতে পারো, আর লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে, সেটাও তোমার অসমোসিস আর। তাহলে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন সলভেন্টে চলে যাও। এমনি নর্মাল যখন ডিফিউশন হয় তখন কি হয়, সলিউট পার্টিকেলগুলো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায়, আর এক্ষেত্রে সলভেন্ট মলিকুলসগুলো লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে। সেই ফেনোমেননটাই হচ্ছে তোমার অসমোটিক প্রেশার, এবং অসমোটিক প্রেশারের যে এক্সপ্রেশনটা, এটা ভ্যান ডার ইকুয়েশন ঠিক হয়, সেটা পাই ইকুয়াল টু C2 RT। আচ্ছা, এবার রিভার্স অসমোসিস হতে পারে। রিভার্স অসমোসিসটা কি? ধরো তুমি তো ভাবছো যে পিওর সলভেন্ট থেকে সলিউশন সাইডে সলভেন্টটা যায়, যাওয়ার জন্য এদিকে যা প্রেশার, এদিকে প্রেশারটা বেড়ে যায়। আচ্ছা, এবারে যদি আমি এরকম করতাম যে দেখো এমনি নর্মালি যেতে দিলে কি হয়, পিওর সলভেন্ট থেকে সলিউশন সাইডে হচ্ছে সলভেন্টটা মুভ করে। আর এবারে সলিউশন থেকে পিওর সলভেন্টের দিকে সলভেন্টটা মুভ করতে পারে কখন, না যখন এই যে সলিউশনের দিকে প্রেশারটা তোমার ইভেন মানে এই যে মানে নর্মাল ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে, এদিকে প্রেশার কিন্তু পি হয়, এদিকে প্রেশারটা হচ্ছে পি প্লাস পাই হচ্ছে। এবারে যদি এমন হয় সলিউশনের দিকে অনেক এক্সট্রিম প্রেশার দিয়ে দেওয়া হয়েছে, মানে সলিউশনের দিকে প্রেশারটা তোমার পি প্লাস পাই এর থেকেও যদি বেশি হয়, তখন কি হবে, সলিউশন থেকে পিওর সলভেন্টের দিকে সলভেন্ট মলিকিউলগুলো মুভ করবে, একে বলে অসমোটিক প্রেশার, রিভার্স অসমোসিস। দেখো তাহলে নর্মাল অসমোসিসের ক্ষেত্রে কি হচ্ছে, না পিওর সলভেন্ট থেকে সলিউশন সাইডের দিকে হচ্ছে সলভেন্টগুলো মুভ করবে, বা লো কনসেন্ট্রেশন সলিউশন থেকে হাই কনসেন্ট্রেশন সলিউশনের দিকে সলভেন্টগুলো মুভ করবে, এটা। আর যদি তুমি উল্টোটাকে করতে, যে পিওর সলভেন্ট আর সলিউশন আছে, সলিউশন সাইডে তুমি প্রেশারটাকে এক্সট্রিমলি হাই করে দিলে, তখন যেটা হতে পারে তোমার এই সলিউশন সাইড থেকে সলভেন্টের সাইডের দিকে থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন সলভেন্টটা মুভ করতে পারে, মানে এর ঠিক উল্টোটা, একে বলা হয় রিভার্স অসমোসিস। এবং রিভার্স অসমোসিস এই যে টেকনিকটা, এই টেকনিকটার ডিস্যালাইনেশনের জন্য খুব কাজ করা হয়। তাহলে এদিকে সল্ট ওয়াটার আছে, এদিকে হচ্ছে পিওর ওয়াটার আছে। এবার এদিকে তুমি যদি এক্সট্রিমলি প্রেশার কাজ করো পিস্টন দিয়ে, তাহলে কিন্তু প্রচণ্ড প্রেশারে এই সল্ট ওয়াটার থেকে পিওর ওয়াটার, যেটা পিওর সলভেন্টটা, তোমার এই সাইডে চলে আসবে, এবং এটা তোমার ওই পানীয় জল বা উত্তরের জন্য ব্যবহার করতে পারবে আর কি। ঠিক আছে, সেটা ডিস্যালাইনেশনের জন্য তোমার এই রিভার্স অসমোসিস এই প্রসেসটাকে ব্যবহার করা হয়। আর এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আমি বলছি, আইসোটোনিক সলিউশন, মানে দুটো সলিউশন যাদের অসমোটিক প্রেশার সমান তাদেরকে আইসোটোনিক সলিউশন বলা হয়। তো দুটো সলিউশন হ্যাভিং দ্য সেম তোমার অসমোটিক প্রেশার, তখন তাকে বলা হচ্ছে আইসোটোনিক সলিউশন। ঠিক আছে, তো দেখো তাহলে এইখানে আমি কি বললাম, না অসমোসিস
এবং অসমোটিক প্রেশারটা কি প্রথমে আমি আলোচনা করেছি, অসমোসিস ফেনোমেননটা কি এবং অসমোটিক প্রেশার বলতে কি বুঝছি সেটা আমি প্রথমে বলেছি। তারপরে হচ্ছে অসমোটিক প্রেশারের জন্য যে ইকুয়েশনটা লাগে সেটা হচ্ছে তোমার ভ্যান ডফ ইকুয়েশন, সেটা বলেছি। আর তোমার রিভার্স অসমোসিস ব্যাপারটা কি বুঝিয়ে বললাম। রিভার্স অসমোসিস প্রসেসটা টেকনোলজিক্যালি ব্যবহৃত হচ্ছে ডিস্যালাইনেশন এই প্রসেসের জন্য। আর আইসোটোনিক সলিউশন কাকে বলেন সেটা বুঝলাম। ঠিক আছে, হলো? ঠিক আছে তো? আচ্ছা, আর এবারে দেখো এই যে চারটে কলিগেটিভ প্রপার্টিজ আমি পেয়েছি, একটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, একটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, একটা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, একটা অসমোটিক প্রেশার। এবার এদের মধ্যে ইন্টার রিলেশনটা তোমার জানতে হবে। দেখো আমি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারটাকে, যেটা পি স্টার মাইনাস পি বাই পি স্টার, যেটাকে মাইনাস এল এন এক্স ওয়ান বা এক্স টু দিয়ে লিখতে পারি। আবার ডেল্টা টিভি যেটা কেবিএম, যদিও এইটাই বেশি পপুলার, কিন্তু এমটা পাওয়ার আগে তোমার এই এক্স টু বা এল এন এক্স ওয়ান টার্মে লেখা ছিল। ঠিক একই রকমভাবে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, সেটা মাইনাস ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, সেটাও হচ্ছে এল এন এক্স ওয়ান বা এক্স টু দিয়ে লেখা ছিল। আর অসমোটিক প্রেশারটাকে একটা সি টু আর টি, সেটাও হচ্ছে এল এন এক্স ওয়ান বা এক্স টু দিয়ে লেখা ছিল। তাহলে দেখো এই 1 2 3 4 এই চারটি ইকুয়েশনে প্রত্যেক ক্ষেত্রে যদি মাঝের টার্মটাকে ব্যবহার করো প্রত্যেক ক্ষেত্রে এল এন এক্স ওয়ান আছে, বা শেষের এক্সপ্রেশনটাকে যদি ব্যবহার করো প্রত্যেক ক্ষেত্রে এক্স টু আছে। তাহলে এবার কিছুই না, তাহলে এই 1 এবং 2 থেকে এক্স টু বের করে সমান করে না, তাহলে তোমার কি হচ্ছে, মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সঙ্গে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের সম্পর্ক পেয়ে যাবে। ঠিক একই রকমভাবে মানে এদের মধ্যে তুমি রিলেশনগুলোকে বের করে ফেলতে পারবে। মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের সঙ্গে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, আলাদা করে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আলাদা করে অসমোটিক প্রেশার, তাদের রিলেশন বের করতে পারবে। তারপর এলিভেশন অফ বয়লিং পয়েন্টের সঙ্গে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট তাদের রিলেশন, এলিভেশন অফ বয়লিং পয়েন্টের সঙ্গে অসমোটিক প্রেশারের রিলেশন, বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের সঙ্গে অসমোটিক প্রেশারের রিলেশন, এই যে 6টা রিলেশন তুমি বের করে ফেলতে পারবে যদি এই এক্সপ্রেশনগুলো তোমার জানা থাকে। তাই সেটা হচ্ছে ইন্টার রিলেশন অ্যামং ভেরিয়াস কলিগেটিভ প্রপার্টিজ। হলো? আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি কলিগেটিভ প্রপার্টিজটা কি, চারটে যে কলিগেটিভ প্রপার্টিজ, একটা হচ্ছে তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, একটা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, একটা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, একটা অসমোটিক প্রেশার। তাদের উইদাউট ডেরিভেশন তাদের ফাইনাল এক্সপ্রেশনগুলো কেমন হয় সেইটা এবং সেইটার যে অ্যাপ্লিকেশন সেগুলো আমি বললাম। আচ্ছা, এখন পর্যন্ত যেগুলো আমি আলোচনা করেছি সেক্ষেত্রে তোমার যে কোনো একটা সলভেন্টে, ধরো জলেতে যে ইলেকট্রোলাইটে অ্যাড করে, সেই ইলেকট্রোলাইট নন ইলেকট্রোলাইট, অর্থাৎ তারা ডিসোসিয়েশন বা ইত্যাদি কিছু করে না। কিন্তু যদি আমি ইলেকট্রোলাইট অ্যাড করি তাহলে দেখতে পাওয়া যায় যে কলিগেটিভ প্রপার্টিজ তুমি যেটা এক্সপেক্ট করছো তার থেকে আলাদা হচ্ছে। এবং এই যে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ এ পার্টিকুলার কলিগেটিভ প্রপার্টিজ ডিভাইডেড বাই ভ্যালু of that particular qualitative property when the solute is non-electrolytic behaves ideally with same concentration, এই যে রেশিওটা তাকে বলা হয় ভ্যান ডফ ফ্যাক্টর। তাহলে ভ্যান ডফ ফ্যাক্টরটা কি, মানে ধরো আমার এই যে এক্সপ্রেশনটা আমি বের করেছি, মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বলো, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বলো, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বলো, অসমোটিক প্রেশার বলো, তার যে এক্সপ্রেশন আমি বের করেছি আর কি, সেই এক্সপ্রেশনটা থেকে যে ভেপার প্রেশারের যে ভ্যালুগুলো বেরোচ্ছে সেটা ধরো আমি ক্যালকুলেট করলাম, সেটাকে আমি থিওরিটিক্যাল ভ্যালু বলছি। কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালুটা আলাদা হয়। তাহলে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ এ পার্টিকুলার কোয়ালিটেটিভ প্রপার্টি, ধরো আমি বললাম যে অসমোটিক প্রেশার, তাহলে অসমোটিক প্রেশারের এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই এই যে ভ্যান ডফ ইকুয়েশন থেকে যে অসমোটিক প্রেশারটা তুমি বের করেছো আর কি, সেই যে রেশিওটা থাকে বলা হয় ভ্যান ডফ ফ্যাক্টর। তাহলে ভ্যান ডফ ফ্যাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ এ পার্টিকুলার কোয়ালিটেটিভ প্রপার্টি ডিভাইডেড বাই value of that particular colligative property when the solute is non-electrolytic behaves ideally within the with the same concentration. যেমন ধরো তুমি এক্সপেরিমেন্টাল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ডিভাইডেড বাই থিওরিটিক্যালি, মানে আমি যে এক্সপ্রেশনগুলোকে বের করেছি সেইটা থিওরিটিক্যালি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার এই রেশিওটা, বা এক্সপেরিমেন্টাল এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ডিভাইডেড বাই থিওরিটিক্যাল এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, বা এক্সপেরিমেন্টাল ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা থিওরিটিক্যাল ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, বা এক্সপেরিমেন্টাল অসমোটিক প্রেশার বাই থিওরিটিক্যাল অসমোটিক প্রেশার। থিওরিটিক্যাল মানে হচ্ছে বেসিক্যালি আমি যে এক্সপ্রেশনগুলোকে বের করে রেখেছি আর কি, আমি যেখানে তাকে ইলেকট্রোলাইট ধরিনি বা তারা ডিসোসিয়েট করছে এগুলো আমি ধরিনি আর কি, সেখান থেকে একটা ভ্যান ডফ ফ্যাক্টর তুমি বের করে ফেলতে পারলে। তার মানে তুমি যেটা করতে পারবে যে থিওরিটিক্যালি ধরো অসমোটিক প্রেশারটা যদি সি টু আর টি হয়, তাহলে এক্সপেরিমেন্টাল যে অসমোটিক প্রেশারটা হবে কি, এইখান থেকে দেখো এই যে আই যদি পাই এক্সপেরিমেন্টাল বাই পাই থিওরিটিক্যাল হয়, তাহলে পাই এক্সপেরিমেন্টাল হবে আই ইন্টু সি টু আর টি। সিমিলারলি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, সিমিলারলি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, বা সিমিলারলি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার।
এবারে যদি ডিসোসিয়েট করে, ধরো উইক ইলেকট্রোলাইট একটা তুমি কনসিডার করছো, অ্যাসিটিক অ্যাসিড বা এই টাইপের কাউকে তুমি কনসিডার করছো, তার ক্ষেত্রে ডিসোসিয়েশন যদি হয় তাহলে তার মতো করে নাম্বার অফ পার্টিকেলস বেড়ে যাচ্ছে, নাম্বার অফ পার্টিকেলস বেড়ে গেলে কলিগেটিভ প্রপার্টিস বেড়ে যাবে এবং সেখান থেকে ভ্যান ডপ ফ্যাক্টর তার একটা এফেক্ট তুমি পাবে। তাহলে ধরো আমি একটা নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস উইক ইলেকট্রোলাইট কনসিডার করছি, মানে এরকম একটা ইলেকট্রোলাইট কনসিডার করেছি যেটা ডিসোসিয়েট করে নিউ প্লাসটা ক্যাটায়ন দেয়, নিউ মাইনাসটা অ্যানায়ন দেয়। এবারে ধরো শুরুতে আমি মোলালিটি ধরেছিলাম হচ্ছে এম, এবার আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয় তাহলে ইকুইলিব্রিয়ামে এর থাকবে কতটা, এম ইন্টু ওয়ান মাইনাস আলফা, এ তৈরি হবে কত নিউ প্লাস এম ইন্টু আলফা, এ তৈরি হবে কত নিউ মাইনাস এম ইন্টু আলফা। আর তুমি মনে মনে ভাবো ধরো ক্যালসিয়াম ক্লোরাইডকে তুমি ডিসোসিয়েট করছো, ক্যালসিয়াম ক্লোরাইডে যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে তোমার আলফা হয়, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট ক্যালসিয়াম 2+ হয়, 2Cl- হয়, তাহলে হচ্ছে কিন্তু 2Cl- হয়, তাহলে 2 ইন্টু তোমার এম ইন্টু আলফা তোমার তৈরি হচ্ছে আয়নগুলো। তাহলে দেখো যেটা কি বললাম, এখানে একটা ইলেকট্রোলাইট তুমি কনসিডার করেছো যাকে আমি লিখছি এ নিউ প্লাস বি নিউ মাইনাস, যে ডিসোসিয়েট করে নিউ প্লাসটা ক্যাটায়ন দিচ্ছে যার চার্জ জেড প্লাস, নিউ মাইনাসটা অ্যানায়ন দিচ্ছে তার চার্জ হচ্ছে জেড মাইনাস। আর শুরুতে মোলারিটি অফ দ্য সলিউশন ধরে নাও এম, তাহলে আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয় তাহলে ইকুইলিব্রিয়ামে এটা থাকবে কতটা এম ইন্টু ওয়ান মাইনাস আলফা, এটা তৈরি হবে কত নিউ প্লাস এম ইন্টু আলফা, এটা তৈরি হবে নিউ মাইনাস এম ইন্টু আলফা। এটা বুঝতে পেরেছো, এই জায়গাটা বুঝতে পেরেছো? মানে এম যদি মোলারিটি হয়, আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, তাহলে সাম্যাবস্থায় এটা থেকে যাবে কতটা, এটা কতটা তৈরি হবে, এটা কতটা তৈরি হবে, পরিষ্কার তো? তাহলে এবারে দেখো, তাহলে টোটাল মোলারিটি কি হবে, এর নাম্বার অফ মোলস প্লাস এর নাম্বার অফ মোলস প্লাস এর নাম্বার অফ মোল যোগ করে ফেললে, তাহলে এমটিটা হচ্ছে এম ইন্টু ওয়ান মাইনাস আলফা প্লাস নিউ প্লাস এম ইন্টু আলফা প্লাস নিউ মাইনাস এম ইন্টু আলফা। তাহলে এম কমন নিয়ে নাও, তাহলে ওয়ান মাইনাস আলফা প্লাস নিউ প্লাস ইন্টু আলফা, এটা নিউ মাইনাস ইন্টু আলফা, তাহলে ওয়ান মাইনাস আলফা হলো প্লাস এটা কত নিউ প্লাস প্লাস নিউ মাইনাস ইন্টু আলফা। তাহলে ওয়ান মাইনাস, দেখো তুমি যখন করছো এটা, এইখানে ওয়ান মাইনাস আলফাটা আছে, এইখানে এই দুটো থেকে আলফা কমন নিলে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস হলো, আর নিউ প্লাস প্লাস নিউ মাইনাসকে আমি নিউ বলছি, কত ওয়ান মাইনাস আলফা প্লাস নিউ আলফা হলো। তাহলে এম যদি কমন নিয়ে নাও তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস নিউ মাইনাস ওয়ান ইন্টু আলফা, এবার একদিকে নিয়ে চলে যাও, তাহলে দেখো তাহলে এবারে তুমি যখন ক্যালকুলেট করছো ভ্যান ডপ ফ্যাক্টর ক্যালকুলেট করছো, তাহলে থিওরিটিক্যাল ভ্যালুটা যদি এম এর সঙ্গে প্রপোর্শনাল হয়, তাহলে এক্সপেরিমেন্টের ভ্যালুটা যেহেতু ডিসোসিয়েশন করার পরে মোলারিটিটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এক্সপেরিমেন্টের ভ্যালুটা এম টি এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে যে কোনো একটা কলিগেটিভ প্রপার্টি থিওরিটিক্যালি সেটা এম এর সঙ্গে প্রপোর্শনাল, এক্সপেরিমেন্টালি যদি ডিসোসিয়েট করে নাম্বার অফ পার্টিকেলস চেঞ্জ হয়ে গেছে তাহলে এম টি এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ভ্যান ডপ ফ্যাক্টর কি হবে, পাই এক্সপেরিমেন্টাল বাই পাই থিওরিটিক্যাল, পাই এক্সপেরিমেন্টাল মানে এম টি ডিভাইডেড বাই এম। তাহলে এইখান থেকে যদি এম টি বাই এমটা তুমি করে দাও, তাহলে থাকছে কত ওয়ান প্লাস নিউ মাইনাস ওয়ান ইন্টু আলফা, এইটা এম এম কেটে চলে গেল, তাহলে আই ইকাল টু ওয়ান প্লাস নিউ মাইনাস ওয়ান ইন্টু আলফা, সেখান থেকে আলফাটাকে বের করে ফেললে আই মাইনাস ওয়ান বাই নিউ মাইনাস ওয়ান। এইটা হচ্ছে তোমার টোটাল ভ্যান ডপ ফ্যাক্টর, মানে ভ্যান ডপ ফ্যাক্টরের সঙ্গে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সম্পর্ক, মানে একটা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সাথে ভ্যান ডপ ফ্যাক্টরের সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখো এই ডেরিভেশনটা যে করা হলো সেটা খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন, পরীক্ষায় খুব আসে, তাহলে এইটা কোথাও কোনো অসুবিধা আছে কিনা বলে, যে কোনো একটা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সঙ্গে ভ্যান ডপ ফ্যাক্টরের সম্পর্ক। তাহলে ভ্যান ডপ ফ্যাক্টরটা কি বললাম, ভ্যান ডপ ফ্যাক্টরটা হচ্ছে যে তোমার থিওরিটিক্যালি যে তোমার যে কোনো একটা অসমোটিক প্রেসারের যে ভ্যালু তুমি পাচ্ছ, এক্সপেরিমেন্টাল ভ্যালুটা হচ্ছে আলাদা, তাহলে এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই থিওরিটিক্যাল যে রেশিওটাকে বলা হচ্ছে ভ্যান ডপ ফ্যাক্টর। এবারে ভ্যান ডপ ফ্যাক্টরটা তোমার উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে সেই ভ্যান ডপ ফ্যাক্টরের সঙ্গে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা তার একটা সম্পর্ক আমি প্রতিষ্ঠা করলাম, সেই সম্পর্কটা কোনো স্টেপ যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে না। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এবারে এবারে যদি তোমার ইনফাইনাইট ডাইলিউশন হয়, ইনফাইনাইট ডাইলিউশনে কি হয় না, আলফাটা ওয়ান হয়ে যায়, অর্থাৎ ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা ওয়ান হয়ে যায় ইনফাইনাইট ডাইলিউশনে। তখন যদি আলফা ওয়ান হয়ে যায়, এখানে আলফা থেকে যদি ওয়ান বসিয়ে দাও তাহলে কি হবে, আলফা থেকে যদি ওয়ান বসিয়ে দাও তাহলে আই আর নিউ হচ্ছে তোমার সমান হয়ে যাচ্ছে, মানে আলফা থেকে ওয়ান বসিয়ে দিলে দেখো আই মাইনাস ওয়ান সমান নিউ মাইনাস ওয়ান, সেটা কি তোমার আই ইকাল টু নিউ হয়ে যাবে। তাহলে ইনফাইনাইট ডাইলিউশনে কিন্তু আইটা হচ্ছে
তোমার কোনো একটা ইলেকট্রোলাইট ডিসোসিয়েট করে, এই যে কোনো একটা ইলেকট্রোলাইট ডিসোসিয়েট করে নিউ প্লাসটা ক্যাটায়ন নিউ মাইনাসটা অ্যানায়ন দিল, এবং ক্যাটায়ন অ্যানায়নের যে যোগফলটা সেটা নিউ হচ্ছে, ঠিক আছে? তাহলে ভ্যান ডার ফ্যাক্টর নিউ এর সঙ্গে সমান হয়। আচ্ছা, যেটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। স্ট্রং ইলেকট্রোলাইট যদি হয় তাহলে তো ফুললি ডিসোসিয়েট করে, তাহলে ফুললি ডিসোসিয়েট করলে তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি ফুললি ডিসোসিয়েট করে তাহলে নাম্বার অফ পার্টিকেল একের বদলে 2 হয়ে যাচ্ছে, কলিগেটিভ প্রপার্টি ইউজুয়ালি 2 হওয়ার কথা। বা ক্যালসিয়াম ক্লোরাইড যখন ডিসোসিয়েট করে তোমার কি হচ্ছে, ক্যালসিয়াম 2+ আর 2Cl-, তাহলে একটা থেকে 3টে হচ্ছে, তাহলে এক্সপেক্টেড হচ্ছে ভ্যান ডার ফ্যাক্টরটা 3 হবে, কারণ মানে যেটা নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যা 3 গুণ হয়ে গেল। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় যদি প্রচন্ড ডাইলিউট সলিউশন হয় তখন I = নিউ হয়, কিন্তু আদারওয়াইজ কিন্তু এই একটা ডিবাইহিউকেল অনসেকার একটা থিওরি আছে, সেখানে আইটা হচ্ছে নিউ এর থেকে একটু কম হয়। তোমাকে এই এক্সপ্রেশনগুলো জানতে হবে না, জাস্ট মনে রাখবে যে একটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ধরো সোডিয়াম ক্লোরাইড তুমি কনসিডার করছো, একটা মলিকুল ভেঙে দুটো আয়ন তৈরি করে Na+Cl-, তাহলে কলিগেটিভ প্রপার্টি এক্স্যাক্টলি দ্বিগুণ হয়ে যাবে। উত্তর হচ্ছে এক্স্যাক্টলি দ্বিগুণ হবে না, দ্বিগুণের থেকে একটু কম হবে, বাড়বে দ্বিগুণের থেকে একটু কম হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিসোসিয়েশন হলে যদি ওটা হয়, তাহলে অ্যাসোসিয়েশন যদি হয় তখন ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আলফা হয় I-1/n-1। এটা একটুখানি মনে রাখবে যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি মানে যদি ডিসোসিয়েট যেমন হয় তেমন অ্যাসোসিয়েশন হতে পারে, ডাইমার তৈরি করছে টাইমার তৈরি করছে, তখন তোমার যেটা আলফা যেটা মানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন দাদা, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনটা হবে I-1/1-n-1। এটার ডেরিভেশনটাকে করেছি, ডেরিভেশনটা তোমাদের নেই, কিন্তু দরকার নেই। তাহলে তোমাদের একমাত্র উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সাথে ভ্যান ডার ফ্যাক্টর সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা তুমি এখানে বের করে ফেলতে পারো। তাহলে ভ্যান ডার ফ্যাক্টর কি আর ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সাথে ভ্যান ডার ফ্যাক্টরের কানেকশনটা পেয়ে গেলে তো কোনো অসুবিধা নেই। আর ফাইনালি হচ্ছে তোমার এই মোলার মাস ডিটারমিনেশনের জন্য দেখো তোমার বাকি যে মেথডগুলো আমি সব বলেছি, তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার দিয়ে কি করে মোলার মাস ডিটারমাইন করা হয়, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট দিয়ে তুমি কি করে করবে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট দিয়ে কি করে করবে আমি বলেছি। এবার অসমোটিক প্রেসার দিয়ে তুমি কি করে করবে, দেখো অসমোটিক প্রেসার দিয়ে করা খুব সহজ, যে ফর আইডিয়াল আর আইডিয়ালি ডাইলিউট সলিউশন ভ্যান ডার ইকুয়েশন ফর অসমোটিক প্রেসার আছে π=C2 × RT। এবারে দেখো যদি C2টা 0.1 মোল পার লিটার হয়, মোটামুটি একটা ডাইলিউট সলিউশন নিচ্ছে 0.1 মোল পার লিটার নেওয়া হয়, টেম্পারেচার 300 কেলভিন করা হয়, তাহলে পাই এর ভ্যালুটা তুমি ক্যালকুলেট করে পারো। C2 জায়গায় লিখলে 0.1 মোল পার লিটার, আর এর জায়গায় 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, আর টেম্পারেচার 300 কেলভিন হয়, তাহলে পাইটা বেরোচ্ছে 2.46 অ্যাটমসফিয়ার। আচ্ছা, এবার যদি পারদ দেওয়া থাকতো 2.46 অ্যাটমসফিয়ার মানে তাকে 760 দিয়ে গুণ করো, গুণ করলে যেটা দাঁড়াচ্ছে যে 25.4 মিটার তোমার হাইট হয়ে যাবে পারদে। হ্যাঁ, 25.4 মিটার হাইট হয়ে যাবে তোমার করসপন্ডিং পারদের। মানে তোমার যেটা হয় যে আমি যেটা বলতে চাইছি যে মোটামুটি একটা ডাইলিউট সলিউশন যেটা 0.01 মোল পার লিটার, তার জন্য প্রেশারের চেঞ্জটা কিন্তু হিউজ। দেখো অ্যাটমসফিয়ারিক প্রেশার 1 অ্যাটমসফিয়ার, এখানে পাইটা হয়ে যায় 2.46 অ্যাটমসফিয়ার এইটা। এবার তুমি যদি এখানে দাও মানে মানে সরি এখানে যদি কি বলে দিতে মানে আমাদের জল দিতে, তাহলে জল দিলে তোমার এই 2.46 অ্যাটমসফিয়ার মানে কত, মানে এটা তুমি করতে পারতে 1 মিটার মানে না 10.34 মিটার, মানে 1 অ্যাটমসফিয়ার মানে যেমন পারদ দিলে সেটা 760 মিলিমিটার হয় বা 76 সেন্টিমিটার হয়, যদি জল দেওয়া হয় না 10.34 মিটার হয়। তাহলে এবারে তোমার অসমোটিক প্রেসারটা 2.46 অ্যাটমসফিয়ার মানে তাকে তুমি 10.34 দিয়ে গুণ করে দাও, গুণ করে 25.4 মিটার অফ H2 হচ্ছে। তাহলে আমি এইটা মানে বলতে চাইছি যে এটা যখন অসমোটিক প্রেসার তুমি ধরো করছিলে, একদিকে হাইট কম আর একদিকে হাইট বেশি হচ্ছিল, তো এদিকে হাইট কম এদিকে হাইট বেশি, তো যে হাইট ডিফারেন্স সেটা H, সেই হাইট ডিফারেন্সটাকে তুমি ক্যালকুলেট করো, সেটা দেখো যদি জল দিয়ে ক্যালকুলেট করো একটা সলিউশন যার কনসেন্ট্রেশন 0.1 মোলার, সেটাই হয়েছে 25.4 মিটার, 24.5.4 মিটার, একটা প্রায় তোমার কি বলবো 8 তলা 10 তলা বাড়ির মতো, 8-10 তলা একটা বাড়ির মতো উঁচু হচ্ছে তোমার মানে সলভেন্ট সাইড আর সলিউশন সাইড, সলিউশন সাইডে তো হাইটটা বেড়ে গেছে, হাইটটা প্রায় এই 25.4 মিটার এরকম হয়ে যাবে।
সেই জন্যে মানে যে কনসেন্ট্রেশনে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ম্যাগনিটিউড খুব কম হবে বলে আমি বললাম যে তোমার প্রচুর এরার হয়ে যাবে। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট তারও ম্যাগনিটিউড কম হবে বলে আমি বলে এরার অনেক কম হয়ে যাবে, কিন্তু ওই একই কনসেন্ট্রেশন যে অসমোটিক প্রেশার করছো তার চেঞ্জটা হচ্ছে হিউজ হচ্ছে। সেখানে তোমাকে যেটা করতে হয় যে আরো লো কনসেন্ট্রেশন নিয়ে স্টার্ট করতে হয়। কনসেন্ট্রেশনটা তুমি 0.1 মোল পার লিটার নিয়েছিলে, তার বদলে কনসেন্ট্রেশনটা 0.001 মোল পার লিটার নিতে, তাহলে কি হতো? তাহলে হচ্ছে হাইটটা 25.4 সেন্টিমিটার হতো। তুমি দেখো 1 ফুট স্কেলে করেই তুমি মেপে ফেলতে পারবে যে হাইট ডিফারেন্সটা কতটা তৈরি হয়েছে। তার মানে মোদ্দা কথা যেটা হচ্ছে যে অসমোটিক প্রেসার দিয়ে যদি মোলার মাস ডিটারমাইন করতে হয়, তাহলে মানে কনভিনিয়েন্ট হচ্ছে তুমি এমন একটা মানে তোমাকে খুব ডাইলিউট সলিউশন নিতে হবে। আচ্ছা, ডাইলিউট সলিউশন মানে তো তোমার পরিমাণটা খুব কম লাগে, কিন্তু আমি যদি একটা ম্যাক্রোমলিকুল কনসিডার করি, ম্যাক্রোমলিকুল মানে হচ্ছে কার মোলার মাসটা হচ্ছে হিউজ আর কি, তাহলে কি হবে এই 0.001 মোল পার লিটার এরকম কনসেন্ট্রেশন সলিউশন বানাতেও হচ্ছে তোমাকে মোটামুটি অনেকটাই ম্যাক্রোমলিকুল ওজন করতে হবে, সেখানে এরারটা তোমার অনেক কম হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো যে নর্মালি কোন একটা সলিউশন ধরো 0.1 মোলার সলিউশন, তার জন্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কতটা হচ্ছে, বয়লিং পয়েন্ট কতটা বাড়লো, বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কতটা হচ্ছে, ফ্রিজিং পয়েন্ট কতটা কমবে, সেই ম্যাগনিটিউডগুলো ভীষণ ভীষণ কম। আমি ক্যালকুলেট করে দেখিয়েছিলাম যেখানে তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট 1 ডিগ্রি 20 ভাগের 1 ভাগ হচ্ছে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট 1 ডিগ্রি 5 ভাগের 1 ভাগ হচ্ছে, সেই জন্য ওখানে মাপ থেকে এরা অনেক বেশি হবে। কিন্তু ওই কনসেন্ট্রেশনের সলিউশন নিয়ে যখন আমি অসমোটিক প্রেশার মেজার করছি, দেখতে পাচ্ছি অসমোটিক প্রেশারটা হিউজ হয়ে যাচ্ছে, 2.46 অ্যাটমসফিয়ার। অসমোটিক প্রেশারটা যখন হিউজ হয়ে যাচ্ছে, সেইটা যদি আমরা এই যে একদিকে সলভেন্ট একদিকে সলিউশন আছে, সলভেন্ট এবং সলিউশনের তো একটা হাইট ডিফারেন্স তৈরি হবে, সে হাইট ডিফারেন্সটা যদি জল দিয়ে করো দেখতে পাচ্ছ 25.4 মিটার হয়ে যাচ্ছে, সেটা হিউজ। সেই জন্য আমাকে যেটা নিতে হবে অসমোটিক প্রেশার দিয়ে মোলার মাস ডিটারমিনেশনে আরো ডাইলিউট সলিউশন নিতে হবে। তো আরো 100 গুণ ডাইলিউট করে সলিউশনটা 0.001 মোল পার লিটার যখন নিচ্ছি, তখন সলভেন্ট সাইড এবং সলিউশন সাইডে হাইট ডিফারেন্স হচ্ছে 25.4 সেন্টিমিটার। এইটা কিন্তু আমার মাপা বেশ সহজ আর কি, একটা 1 ফুটের স্কেল দিয়ে তুমি এটাকে মেপে ফেলতে পারছো। আচ্ছা, এবারে কোশ্চেনটা হচ্ছে যে ধরো যদি কনসেন্ট্রেশন 0.001 মোল পার লিটার হয়, সেরকম যদি 100 ml আমি সলিউশন একটা বানাতে চাই, তাহলে 100 ml 0.001 মোল পার লিটার একটা সলিউশন বানাতে চাইবো, তার ক্ষেত্রে যে পরিমাণটা লাগবে না, সেই পরিমাণটা এত কম যে অত কম ওজন করা খুব অসুবিধে। তার বদলে যদি আমি এমন একটা মলিকুল কনসিডার করতাম যাদের মলিকুলার ওয়েট অনেক বেশি, 50,000, 60,000, 70,000 এরকম সব মলিকুলার ওয়েট, একটা ম্যাক্রোমলিকুলস হয়। ঠিক আছে, তাহলে ম্যাক্রোমলিকুল যদি আমি নিজের মলিকুলার মাস ধরে না 50,000 বা ধরে না 10,000, তার এই 0.001 মোল পার লিটার সলিউশন বানাতেও হচ্ছে মোটামুটি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ম্যাক্রোমলিকুল লাগবে, যেটাকে ওজন করতে কোনো অসুবিধা তোমার হবে না। ঠিক আছে, সেই জন্য এই অসমোটিক প্রেসার দিয়ে তুমি অ্যাকচুয়ালি ম্যাক্রো মলিকুলার মোলার মাসটাকে মাপতে পারো। আর কি করে মাপছি দেখো, এই পাইটা হচ্ছে C2R আচ্ছা, C2 মানে কি? C2 মানে যে কনসেন্ট্রেশন অফ সলিউট ইন সলিউশন, তাহলে সেটা আমি N2/V লিখলাম। আচ্ছা, এবারে আমি এই N2/V ইন্টু RT হলো, এবারে N2 মানে কি? নাম্বার অফ মোলস। তো নাম্বার অফ মোল মানে কি? তার পরিমাণ ডিভাইডেড বাই মোলার মাস, W2/M2 এটা। তাহলে এই যে N2টা কি? নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট, সেটা হচ্ছে মানে সলিউটের পরিমাণ, তাকে হচ্ছে সলিউটের মোলার মাস দিয়ে তুমি ভাগ করে ফেলবে। এবারে দেখে W2/V, এটাকে নাম দিচ্ছি ρ2, ওটা ডেনসিটি। আর W2টা হচ্ছে তোমার যে সলিউটটাকে নেওয়া হয়েছে তার পরিমাণটা, আর ভিটা হচ্ছে তার ভলিউম, W2/V সেটা হচ্ছে তার ডেনসিটি, ρ2 ইন্টু RT/M2 লিখলাম। ঠিক আছে, যেখানে ρ2টা হচ্ছে W/V এটা। আর এবারে একটা হতে পারে যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা সরাসরি M2 বের করে নিতে পারি, যে পাই ইকুয়াল টু ρ2 RT/M2, সেখান থেকে আমি সরাসরি M2টাকে বের করে নিতে পারি এটা। এবারে কথাটা হচ্ছে যে বাস্তবে এটা দেখতে পাওয়া যায় যে এইখান থেকে দেখো π/ρ2টা হচ্ছে RT/M2 হয়ে গেল এটা। আচ্ছা, এবারে π/ρ2কে যদি ρ2 রেসপেক্ট আমি প্লট করি, তাহলে দেখো RT/M2 সেটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে ছবিটা এরকম হওয়ার কথা। আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের জন্য এই পাই ইকুয়াল টু C2RT, সেই ইকুয়েশনটাকে আমি একটু মডিফাই করে
লিখলাম কত রো2 RT/m2, তাহলে এবারে পাই/রো2 যদি তুমি লেখো সেটা RT/m2। এবারে দেখো এই RT/m2 যদি কনস্ট্যান্ট, তাহলে পাই/রো2 ভার্সেস রো2 যদি প্লট করো, এটা আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের জন্য এরকম প্যারালাল টু রো2 অ্যাক্সিস হওয়া উচিত। আচ্ছা, কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় এটা এরকম হয় না, এটা এরকম হয়। তার কারণটা হচ্ছে যে পাই/রো2 যেটা RT/m2, তার সঙ্গে বেশ কিছু কারেকশন টার্মস আছে। এটা এবারে আমি যদি প্রথম কারেকশনটা শুধুমাত্র নিই, এই কারেকশনটা যদি না নিই, তাহলে পাই/রো2টা হচ্ছে RT/m2 প্লাস RT/a2 ইন্টু রো2। তো আমার একটা স্ট্রেট লাইন হচ্ছে, যেখানে পাই/রো2 ভার্সেস রো2 কে তুমি প্লট করো, একটা স্ট্রেট লাইন হচ্ছে, ইন্টারসেপ্ট হচ্ছে RT/m2 আর স্লোপটা হচ্ছে RT/a2, অর্থাৎ এরকম একটা ছবি তুমি পেলে, বা স্ট্রেট লাইন করলে তোমার এরকম একটা ছবি তুমি পেলে। তাহলে এবারে যেটা করা হলো যে বিভিন্ন কনসেন্ট্রেশনে বা বিভিন্ন ডেন্সিটিতে পাই/রো2 ক্যালকুলেট করে তুমি এখানে এই কার্ভে বসাও, করে এই পয়েন্টগুলো তুমি পেলে। এবার পয়েন্টগুলো যখন তুমি পাচ্ছ, সেইটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে টেনে দাও, তাহলে দেখো যে ইন্টারসেপ্টটা হচ্ছে, সেটা হচ্ছে RT/m2। তার মানে রো2টা, অর্থাৎ কনসেন্ট্রেশন যখন বেশ কম, তখন পাই/রো2টা RT/m2 হয়ে যাবে, যেটা হচ্ছে এইটা। তাহলে এইখান থেকে তুমি মোলার মাসটাকে বের করে নিতে পারছো। তাহলে RT/m2 হচ্ছে এখানে ইন্টারসেপ্ট, অ্যাভারেজ মোলার মাস m2টা হয়ে যাবে হচ্ছে তোমার, যেহেতু m2টা হয়ে যাবে RT/ইন্টারসেপ্ট। তো সেইখান থেকে তুমি মোলার মাসটাকে ডিটারমাইন করে ফেলতে পারো। তাহলে কি হচ্ছে দেখো ব্যাপারটা, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে সরাসরি এই ফর্মুলা তুমি বসিয়ে দাও, বসিয়ে তুমি মোলার মাসটাকে বের করে নাও। আর এবারে কোশ্চেনটা এটা হচ্ছে যে 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 কোনো কনসেন্ট্রেশনে তো এই ভ্যান ডার্ফ ইকুয়েশনটা স্যাটিসফাইড হয় না। ভ্যান ডার্ফ ইকুয়েশনটা স্যাটিসফাইড হয় যখন সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউটেড। তাহলে তুমি কি করবে, পাই/রো2 ভার্সেস রো2 প্লট করলে করে একটা স্ট্রেট লাইন হচ্ছে, যখন রো2 টেন্ডস টু 0 মানে হচ্ছে সেটা, মানে রো2 যখন টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, তখন সেটা আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন হলো, কনসেন্ট্রেশন খুব কম হলো। যখন সেটা আইডিয়ালি ডাইলিউট সলিউশন, তখন ভ্যান ডার্ফ ইকুয়েশন ওবে করছে, তখন ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছে RT/m2। RT/m2 মানে মানে বেসিক্যালি এই যে ইন্টারসেপ্টটা মানে হচ্ছে তোমার পাই/রো2র ভ্যালু যখন রো2টা টেন্ডস টু 0। এটা পাই/রো2র ভ্যালু যখন রো2টা টেন্ডস টু 0, এটা। হ্যাঁ, তাহলে সাইডে তুমি ইন্টারসেপ্টটা পাচ্ছ, এখান থেকে মোলার মাসটা তুমি বের করে ফেলতে পারো। বোঝা গেল কেমন করে অসমোটিক প্রেসারকে কাজে লাগিয়ে তুমি মোলার মাস বের করলে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমি ওই ডেরিভেশনগুলো করলাম না বলে একটুখানি মানে কি বলবো, একটু আগোছালো দেখতে লাগলো, কিন্তু তোমাদের না ডেরিভেশনটা নেই। তাহলে আমি দেখো যে পয়েন্টগুলো কভার করেছি, একটু ভালো করে আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, তুমি ভালো করে শুনবে। পরের দিন হচ্ছে আমি জানি ডাউটস থাকবে, সে ডাউটসগুলো পরের দিন আমি ক্লিয়ার করবো উইথ সাম নিউমেরিক্যাল প্রবলেম। ওই জন্য দেখবে মাঝে আমি গ্যাপ দিয়ে করলাম, এবং তার মতো করে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম এখানে কষে রেখেছি, সেগুলো তো পরের দিন করবো, আজকে আর করবো না। তাহলে এবারে সিলেবাসটা তুমি একটু খেয়াল করে দেখো, নিটের যদি সিলেবাসটা তুমি দেখো, তাহলে এই কোয়ালিটেটিভ প্রপার্টিজ অফ ডাইলিউট সলিউশনস, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, অসমোটিক প্রেশার, ডিটারমিনেশন অফ মোলার মাস ইউজিং কোয়ালিটেটিভ প্রপার্টিজ, অ্যাবনর্মাল ভ্যালু অফ মোলার মাস। ওই যে অ্যাবনর্মাল ভ্যালু অফ মোলার মাস মানে হচ্ছে ওই যেটা কথা হচ্ছে, যখন অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয়ে যায়, তখন তো আর ওই যে ইকুয়েশনগুলোকে ব্যবহার করছি সেই ইকুয়েশনগুলো আর ভ্যালিড থাকবে না, তখন তোমার অ্যাবনর্মাল তুমি মোলার মাস পেয়ে যাবে আর কি। সেই অ্যাবনর্মাল মোলার মাসটা আসছে বেসিক্যালি ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন ইত্যাদি হওয়ার জন্য। সেই জন্য তার জন্য আমার ভ্যান ডার্ফ ফ্যাক্টর অ্যান্ড ইজ সিগনিফিকেন্ট, এটা তোমার লেগে যাচ্ছে। তাহলে এই হচ্ছে যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তাহলে আমি পরের দিন যেটা করব সেটা হচ্ছে এই কোয়ালিটেটিভ প্রপার্টিজ যেটা বলা হলো, কোয়ালিটেটিভ প্রপার্টি ওভারঅল সলিউশনই যেটা বলা হলো, ওভারঅল সলিউশনটা একটু ভালো করে পড়ে নাও এনসিইআরটির বই থেকে, বা তোমার কাছে যে বইটা আছে এটা পড়ে নাও ভালো করে। পড়ে নিয়ে ফর্মুলাগুলো দিয়ে বেশ কিছু আমাকে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। হ্যাঁ, নিউমেরিক্যাল প্রবলেম করলেই তোমার হয়ে যাবে। দেখো এই দেখো একটা অসমোটিক প্রেসারের নিউমেরিক্যাল প্রবলেম বলা হচ্ছে, সি ওয়াটার কন্টেনিং 1 molar sodium chloride has to be desalinated at 300 Kelvin using a membrane permeable only to water. Calculate the minimum pressure required for the seawater side. তাহলে এটা হচ্ছে অসমোটিক প্রেসার পাই, সেটা C2 এর সঙ্গে সমান হবে। এবারে এখানে দেখো এই কনসেন্ট্রেশনটা বলে দিয়েছে কত, 1 মোলার, অর্থাৎ 1 মোল পার লিটার। আটটা হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, টেম্পারেচার 300 কেলভিন, তাহলে হয়ে যাচ্ছে 24.60 অ্যাটমসফিয়ার, বা বারে ক্যালকুলেট করলে
24.96 বার, কারণ 1 অ্যাটমসফিয়ারটা হচ্ছে 1.01325 বার। দেখো জাস্ট ফর্মুলায় বসিয়ে তোমার অঙ্কগুলো হয়ে যাচ্ছে। ঠিক একই রকম করে আরো বেশ কিছু কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমাদের নেক্সট দিন ভালো করে করতে হবে। তাহলে আমি কি করলাম, তুমি যদি প্রথম থেকে দেখো, তাহলে আমি এটা এটা দেখাতে হবে না, আমি তোমাকে নিজে থেকেই বলে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টিজ কাকে বলে। এটা ভালো করে শুনে না, আমি সামারাইজ করছি। কোয়ালিটেটিভ প্রপার্টিজ কাকে বলে না, সলিউশনের বেশ কিছু কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো নেচার অফ দ্য সলভেন্ট বা সলিউট এর উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে শুধুমাত্র সলভেন্টের নাম্বার অফ পার্টিকেল বা মোল ফ্র্যাকশন বা কনসেন্ট্রেশনের উপরে, সেগুলো কোয়ালিটেটিভ প্রপার্টিজ। কোয়ালিটেটিভ প্রপার্টিজ 4 রকমের: রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আর অসমোটিক প্রেশার। আচ্ছা, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার রাউস ল থেকে আসে, সেটা আমরা আগের দিন আলোচনা করে দিয়েছিলাম। সেখান থেকে কেমন করে মোলার ভার ডিটারমিন করা হয় তার স্কিমটা আমি বলেছি। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কেন হয় সেটা আমি কোয়ালিটেটিভলি বলেছি। আর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ডেল্টা টিবি, সেটা কেবি ইন্টু এম হয়। কেবির মানে কি? এমটা হচ্ছে মোলালিটি অফ দ্য সলিউশন, সেটা তোমার জানতে হচ্ছে। কেবির যে সিগনিফিকেন্স কি সেটা আমি দেখেছি। আচ্ছা, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মাইনাস ডেল্টা টিএফটা হচ্ছে কেএফ ইন্টু এম, যেখানে কেএফটা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট, সেখান থেকে মাইনাস ডেল্টা টিএফ থেকে কেএফ ইন্টু এম, সেই একটা এক্সপ্রেশন পেয়েছি। আর অসমোটিক প্রেশার হচ্ছে পাই ইকুয়াল টু C2 ইন্টু RT, এটা পেয়েছি। ঠিক আছে। আর একটা হচ্ছে যে যখন তোমার মানে যেগুলো যে এক্সপ্রেশনগুলো আমি পেয়েছি সেখানে একটা নন ইলেকট্রোলাইট নেওয়া হয়, যেখানে কোনো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন কিছু হয়নি। যদি ডিসোসিয়েশন হয়ে যায় তাহলে কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ এনি কোয়ালিটেটিভ প্রপার্টি সেটা থিওরিটিক্যাল ভ্যালু থেকে আলাদা হয়ে যাবে। তাহলে এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ভ্যালু, এই যে রেশিওটা, এই রেশিওটা বলছে ভ্যান ডফ ফ্যাক্টর। এবং সেই ভ্যান ডফ ফ্যাক্টরের সঙ্গে তোমার যেটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন তার একটা সম্পর্ক। উইক ইলেকট্রোলাইট ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সাথে ভ্যান ডফ ফ্যাক্টরের একটা কানেকশন আছে, এই কানেকশনটা আমরা যা উল্লেখ করেছি। ঠিক আছে। তাহলে যখন আমি এইটুকুই বললাম, হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি অনেকটা কভার করা হয়েছে, কিন্তু অনেকটা স্কেচিলি করা হয়েছে। জাস্ট মূল যে জায়গাটা তোমার লাগবে সেটা, তাহলে আমি পরের দিন যেটা প্রথমেই করব, ওই জায়গাগুলো আমি আর একবার ফাইনাল ফর্মুলাটা জাস্ট লিখে দেবো। হ্যাঁ, মানে ফাইনাল ফর্মুলা 4টের জন্য 4টেই আছে। একটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার পি স্টার মাইনাস পি বাই পি স্টার, সেটা হচ্ছে x2। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হচ্ছে ডেল্টা টিবিটা হচ্ছে কেবি ইন্টু এম। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মাইনাস ডেল্টা টিএফ হচ্ছে কেএফ ইন্টু এম। আর অসমোটিক প্রেসার হচ্ছে পাই ইকুয়াল টু C2 RT। চারটে করে 4টে ফর্মুলা বলে দিয়ে তার মতো করে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো হয় সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে। তাই এই পর্যন্তই থাকলো আজকে। রেখে দিলাম।